তো ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো আমরা আজকে তোমাদের যে ইয়াটা করতে চাই সেটা হলো পদার্থবিদ্যা। পদার্থবিদ্যা তোমাদের হচ্ছে গতি অধ্যায়। তো গতি অধ্যায়ের আমরা কিছু অঙ্ক সলভ করবো আজকে। তো সেই অঙ্কগুলো যেগুলো হলো ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এই 5টা অঙ্ক আমরা মোটামুটি আজকে কভারেজ দেওয়ার চেষ্টা করব। তো দেখি আসলে অঙ্কগুলোর ভিতরে কি সমস্যা, তোমাদের ভিতরে কি প্রবলেম আছে, সেই অঙ্কগুলো একটু বিশ্লেষণ করার চেষ্টা করবো আজকে। তো দেখি যে প্রথমে একটা অঙ্ক দেওয়া ছিল, অঙ্কটা হচ্ছে এই ধরনের ছিল যে একজন ব্যাটসম্যান, আমরা কি বলছি, তো ফিজিক্সের অঙ্ক করার ক্ষেত্রে তোমাকে যে নিয়মগুলো আমি একটু বারবার বলি, সেই অঙ্কগুলো একটু ইয়া করার চেষ্টা করবো, রিক্যাপ করার চেষ্টা করবো যে কিভাবে আমাদের অঙ্কগুলো সলিউশন করা যায়। এই কৌশলগুলো নিয়ে আলোচনা আমরা আজকে বেশিরভাগ করব, যে কেন এরকম হলো, কেন ওরকম হলো। অনেক ধরনের প্রশ্ন তুমি জিজ্ঞাসা করবা, ওরা আমি তোমার কাছে এক্সপেক্ট করছি। প্রথম কোশ্চেন হচ্ছে যে প্রথম যে জিনিসটা, এটা হলো কৌশলটা কি, যে কিভাবে তোমার হচ্ছে অঙ্কগুলো সমাধান করতে পারবা। সমাধানের একটা কৌশল আছে। তো কৌশলটা হচ্ছে এরকম যে তোমার হচ্ছে প্রথমে বাক্যগুলো করতে হবে। তাহলে বাক্যগুলো ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে লাইন বাই লাইন পড়তে হবে। এটা কি হচ্ছে লাইন বাই লাইন। তো লাইন বাই লাইন পড়তে হবে, বুঝতে হবে। এক নাম্বার কথা যেটা। দুই নাম্বার কৌশল যেটা, সেটা হলো একটা ড্র করার চেষ্টা করতে হবে, যে ড্র, এটা কিছু ড্র করতে হবে, মানে এই অঙ্কের ছবিটা একটু আর্ট করতে হবে। দ্যাট মিন্স হচ্ছে অঙ্কের ছবিটা এঁকে নিলে ভালো হয়, এঁকে নিতে হবে। তারপর হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে যেটা, যে 3 নাম্বারটা আমরা সূত্র অ্যাপ্লাই করব এটা। আর হচ্ছে আমরা ছবি থেকে অঙ্ক করার চেষ্টা করব। 3 নাম্বার হচ্ছে আমরা ছবি থেকে অঙ্ক করার চেষ্টা করব, খেয়াল করো একটু। তো আমরা ছবি থেকে অঙ্ক করার চেষ্টা করব, ছবি থেকে অঙ্ক করব। আর 4 নাম্বার হচ্ছে যেটা, আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। সূত্রটা অ্যাপ্লাই করব, কোন সূত্র অ্যাপ্লাই করব, এটা লজিক্যাল অ্যাপ্লাই করব। হাউ টু সলভ দ্য প্রবলেম, কিভাবে সলভ করা যায়, এইটা আমরা একটু ব্যাখ্যা করব। সলভ দ্য ম্যাথ। আর হচ্ছে 4 নাম্বার যদি আমরা লিখি, এটা যদি 3 নাম্বার দেই, আর এটা যদি 4 নাম্বার আমরা করি। তো 5 নাম্বারটা আমরা একটু করি, যে 5 নাম্বার আমরা যেটা একটু করব সেটা একটু খেয়াল করার চেষ্টা করো। সূত্র অ্যাপ্লাই কিভাবে করব, এখানে আমরা বলছি যে সূত্রটা অ্যাপ্লাই করব। তো কোন সূত্র অ্যাপ্লাই করব, কোন সূত্র অ্যাপ্লাই করব না, সেটা কিন্তু ডিপেন্ড করতেছে ম্যাথের উপর। তো ম্যাথের উপরে সম্পূর্ণ সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো এটা আমরা যদি এর আগে যদি অঙ্কগুলা, এই নিয়মগুলা যদি কেউ পালন করে, তাহলে যে কেউ তোমার অঙ্কের প্রবলেমগুলো সলভ করতে পারবে। আদারওয়াইজ তার কাছে মনে হবে যে একটু কঠিন মনে হবে। তো আমরা এই লাইনগুলোতে আমরা যাব। খেয়াল করো আবারও একটু, অভিজিৎ, তুমি যদি ফিজিক্সের অঙ্ক ভালোভাবে পারতে চাও, তাহলে তোমাকে এই জিনিসগুলো ফলো করতে হবে। ফলো করলে তুমি অঙ্কগুলো খুব সহজেই এবং ইজিতেই তোমার হলো করতে পারবা। সূত্র অ্যাপ্লাই। তো আমরা এটা একটু মুছে দিলাম। নেক্সট লাইনে আমরা একটু অঙ্কগুলো করি, যে কিভাবে অঙ্কগুলো করা যায়। তো অঙ্কগুলো করি। 1 নাম্বার একটা 5টা অঙ্ক যেহেতু সলভ করার একটা ইয়ে আছে, তো 1 নাম্বার অঙ্ক যেটা দেওয়া ছিল তোমাদের হোমওয়ার্ক হিসেবে, যে জিনিসটা দেওয়া ছিল, সেই চিত্র এটা আমরা একটু পড়ি। বলছে একজন ব্যাটসম্যান 30 মিটার পার সেকেন্ড বেগে একটি ক্রিকেট বলকে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারলো। তো এটা একটা সেন্টেন্স। তো আমাদের এই সেন্টেন্সের এতটুকুই আমাদের পড়া যথেষ্ট, আর পরবর্তীতে আমরা পড়বো না, মানে পরে আমরা আপাতত পড়তে চাই না, একটা করে বাক্য আমরা পড়তে চাই। একজন ব্যাটসম্যান 30 মিটার পার সেকেন্ড বেগে একটি ক্রিকেট বলকে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারলো। তো আমি ধরে নেই যে এখানে যদি আমরা ধরে নেই যে এখানে এই ব্যাটসম্যানের খাড়া বলটাকে উপরের দিকে ছুঁড়ে দিচ্ছে, তার মানে এইদিকে আমাদের বলটাকে এইদিকে ছুঁড়ে দেওয়া দিচ্ছে, তাই না? তো এ কত বেগে ছুঁড়ে দিচ্ছে, বলাই আছে 30 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে দিয়েছে। তাহলে এখানে আমাদের দেখি 30 মিটার পার
সেকেন্ড বেগে সে ছুড়ে দিয়েছে বলটাকে, খাড়া উপরের দিকে ছুড়ে মারলো, বাস এই পর্যন্ত শেষ। এখন এটা কি আদিবেগ হবে নাকি তোমার কোশ্চেন যেটা, এটা কি আদিবেগ হবে না হবে না? বলো, এটা আমাকে বলতে হবে অভিজিৎ, যেটা আদিবেগ না আদিবেগ না। স্যার এটা আদিবেগ না। কেন আদিবেগ না? কোশ্চেনটা দেখে নিন। এই আদিবেগ স্যার, বেগে খাড়া উপরের দিকে ছুড়ে দিয়েছে, তাহলে এটা আদিবেগ কেন হবে না? স্যার প্রথমে হাতে ছিল। জি স্যার। হ্যাঁ জি স্যার এটা আদিবেগ। তাহলে এটা আদিবেগ, তাহলে এটা হলো আদিবেগ। তার মানে হচ্ছে ইউ ইকুয়াল টু আমাদের লিখবো যে এত মিটার পার সেকেন্ড। আমাদের এই পর্যন্ত এক লাইনের কাজ কাহিনী কিন্তু শেষ, আমরা কিন্তু এক লাইনে আমরা পড়ছি, তারপরে কিন্তু আমরা যাই নাই। তো তোমাকে এখানে কিন্তু আইডেন্টিফাই করতে হবে যে এটা আদিবেগ না আদিবেগ না। তো বুঝাই যাচ্ছে যে এটা আদিবেগ, কারণ এত বেগে সে ছুড়ে মারছে, উপরের দিকে ছুড়ে মারছে। অপরদিকে একজন ফিল্ডার 40 মিটার দূর থেকে, আর এখানে একজন ফিল্ডার আছে, তো এখানে একজন কি আছে, ফিল্ডার আছে। তো আমরা একটা ফিল্ডারকে একটু কল্পনা করে নিই। ফিল্ডার এখানে না আট করে আমরা এখানে একজন ফিল্ডারকে মনে মনে কল্পনা করি যে এখানে একজন ফিল্ডার আছে। তো এখানে একজন ফিল্ডার আছে, তো একজন ফিল্ডার বলছে যে 40 মিটার দূর থেকে এই বলছে কি এই ফিল্ডারটা 40 মিটার, এখান থেকে এটার ডিসটেন্স দেওয়া আছে 40 মিটার। তো 40 মিটার ডিসটেন্স দেওয়া আছে, 40 মিটার দূর থেকে বলছে যে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে স্থির অবস্থান থেকে বলটিকে ধরার জন্য দৌড় শুরু করলো। এ কি করছে, এই ফিল্ডারটা তোমার হচ্ছে স্থির অবস্থান থেকে, বলছে যে এই ফিল্ডারটা 40 মিটার দূর থেকে, এই ফিল্ডারটা স্থির অবস্থান থেকে কিন্তু যাত্রা শুরু করছে। দেখো লেখাই আছে কিন্তু অঙ্কের মধ্যে যে একজন ফিল্ডার 40 মিটার দূর থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে স্থির অবস্থান থেকে বলটিকে ধরার জন্য যাত্রা শুরু করে। মানে এইখান থেকে ফিল্ডারটা স্থির ছিল, ফিল্ডারটা কে ছিল, স্থির ছিল, তার মানে ইউ জিরো। কেউ যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে সেটাকে আমাদের ইউ কি করে ধরে নিতে হয়, ইউটা জিরো ধরে নিতে হয়, বলাই আছে কিন্তু অঙ্কের মধ্যে। দেখো অপরদিকে একজন ফিল্ডার 40 মিটার দূর থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে স্থির অবস্থান থেকে বলটিকে ধরার জন্য দৌড় শুরু করলো। এই ফিল্ডার কি করতেছে, এদিকে যাচ্ছে, মুভ করতেছে। দেখো খেয়াল করো, এই ফিল্ডার এদিকে মুভ করা শুরু করছে। কত ত্বরণে যাচ্ছে, এর ত্বরণ কিন্তু দেওয়া ছিল, ফিল্ডারের ত্বরণ দেওয়া ছিল। ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি, এটা তো জানোই। তো ত্বরণকে যদি আমরা এ দিয়ে প্রকাশ করি তাহলে এর ত্বরণ ছিল 2 মিটার পার ইনভার্স সেকেন্ড, এই যে এরকম দেওয়া ছিল। এত ত্বরণে যাত্রা শুরু করছে সে ফিল্ডারটা। তা আমাদের অঙ্ক পড়া কিন্তু শেষ, অঙ্ক কিন্তু এই পর্যন্তই দেওয়া আছে। বলটিকে সর্বোচ্চ গ নাম্বার কোশ্চেন এখন যেটা দেওয়া আছে, এখন গ নাম্বার কোশ্চেন যেটা দেওয়া আছে, অঙ্কের পড়া কিন্তু আমাদের কিন্তু শেষ। এই এতটুকু বুঝতে পারছো কিনা? হ্যালো, হ্যাঁ অভিজিৎ, এটা কি বুঝতে পারছো? বুঝতে পারছি হ্যাঁ স্যার। জি স্যার। তো এখানে দেওয়া আছে এটা দুইটা ইউ হয়ে গেছে, তো দুইটা ইউ যদি হয়ে যায় তাহলে এটাকে ইউ1 ধরতে পারো আর এটাকে ইউ2 ধরতে পারো, ইচ্ছা তোমার ইচ্ছা। এখানে তুমি ধরলা ইউ1 ধরলা, এটা ইউ2 ধরলা, তো এটা হবে। তো তাই যদি হয় এই বলটা তো ছুড়ে মারছে, তা বলটা তো উপরে যাচ্ছে, বলটা উপরে যাচ্ছে না, তো বলটা ধরে মনে করো যে এই উচ্চতায় তোমার হলো বলটা আসলো, এই বলটা আসলো কত উচ্চতায়, এই উচ্চতায় আসতে পারে। ধরে নাও তুমি 8 করলা ছবিটা, এই উচ্চতায় আসলো, তাহলে এই যে এই বলটা যে এই অবস্থায় যে আসলো, এটা ইচ্ছা করলে আমরা একটা কিছু দিয়ে চিহ্নিত করতে পারি। তো বলটি সর্বোচ্চ গতিবেগ ধরো মনে করো বলটি এ অবস্থান থেকে তোমার হলো বি অবস্থানে তোমার হচ্ছে গেছে, বি অবস্থানে এই পর্যন্ত গেছে। তো এখন দেখি তোমার অঙ্কটা কি দেওয়া ছিল, এখানে অঙ্কটা কি অবস্থা ছিল সেটা একটু দেখি। ভূমিতে পতিত হওয়ার পূর্ব মুহূর্তে ফিল্ডার বলটিকে ধরতে পারবে কিনা গাণিতিক ভাবে দেখাও।
এই ভূমিতে পতিত হওয়ার পূর্ব মুহূর্তে ফিল্ডার বলটিকে ধরতে পারবে না। তো বলটি সর্বোচ্চ উচ্চতায় 1 নম্বর কোশ্চেন ছিল, দেখো এখানে একটু খেয়াল করার চেষ্টা করো। গ নাম্বারের কোশ্চেনটা এখন আমরা করছি। গ নাম্বারের কোশ্চেন ছিল যে বলটি সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করো। এখানে বলছে বলটি সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করো, এটা বলছে সর্বোচ্চ উচ্চতা কত, কতটুকু উপরে উঠবে। তো এই উচ্চতাটাকে আমরা কি ধরবো, উচ্চতাটাকে আমরা ধরে নেব এইচ। এই উচ্চতাটাকে আমরা ধরে নেব এইচ, যে বলটি সর্বোচ্চ এইচ উচ্চতায় উঠবে ধরে নিই। তাহলে তোমাকে কি করতে হবে, ধরি বলটি সর্বোচ্চ এইচ উচ্চতায় উঠবে, ধরি বলটি সর্বোচ্চ এইচ উচ্চতায় উঠবে, এইচ উচ্চতায় উঠবে। তাই যদি আমরা ধরি, তাহলে এখন আমরা কি করব, আমরা কি এটাকে কনসিডার করব না শুধু এ আর বি উচ্চতা কনসিডার করব? তুমি বলো। হ্যালো, হ্যাঁ অভিজিৎ, অভিজিৎ স্যার তুমি কথা বলছো না কেন? কথা না বললে তো বুঝবো না। এখন আমি কোনটা কনসিডার করব, এ আর বি রেখাটা কনসিডার করব না, যেহেতু আমাকে বলটি সর্বোচ্চ মানে এখানে যে গতিবেগে দেওয়া আছে সেই গতিবেগে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেটা আমাকে বের করতে বলেছে। তো এখানে সর্বোচ্চ উচ্চতায় গতিবেগ কত, এই বলটা যখন এখানে আসবে তখন এর বেগটা কত, এই জায়গাটা বেগটা, এখানে বলটা এসে কি হবে, এই বলটা আবার রিটার্ন করবে, বলটা আবার কি করবে, রিটার্ন করবে, এভাবে নিচে নেমে আসবে না, নামবে না? জি স্যার। আচ্ছা, তাহলে বি পজিশনে বলটা আসলো, আসার পরে তোমার আবার নিচে ডাউন করা শুরু হইলো। এখানে ভি এর মানটা কত, শেষ বেগের মানটা কত, ভি এর মান কত? 0 না? ভি এর মানটা হলো 0, কারণ সর্বোচ্চ উচ্চতায় ভি এর মান 0 হয়। এখানে এটার কারণ কি, সর্বোচ্চ উচ্চতায় নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় ভি এর মানটা 0। এটা কি হলো, তাহলে ভি ইকুয়াল টু আমাদের এখানে 0, আর v1 যদি আমরা এখানে কল্পনা করি, তো v1 ইকুয়াল টু, এখানে আমরা যদি কল্পনা করি v1 ইকুয়াল টু আমাদের হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। কেন, কারণ v ইকুয়াল টু 0 কেন, কারণ হচ্ছে যে সর্বোচ্চ উচ্চতায় v1 এর v এর মানটা 0 হয়, সর্বোচ্চ উচ্চতায় বেগ কত, 0, কারণ সর্বোচ্চ উচ্চতায় বেগ 0 হয়, সর্বোচ্চ উচ্চতায় v0 হয়, এটা হলো তার কারণ। ঠিক আছে, তাহলে এখানে কি কি দেওয়া আছে, তো দেওয়া আছে কি কি সেগুলো আমরা আগে লিখে নেই। তাহলে আমাদের এখানে দেওয়া আছে আমাদের এইটার ক্ষেত্রে দেওয়া কি কি দেওয়া আছে, শুধুমাত্র এইটা কনসিডার করব, মানে ক্রিকেট ব্যাটের ক্ষেত্রে কল্পনা করব, এদিকে আমরা বাদ দেব। ডন্ট থিংক মানে এই পার্টটা এখন বিবেচনা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা শুধুমাত্র এই পার্টের কথা আমরা চিন্তা করছি। তো সুতরাং এই পার্ট আমরা এখন চিন্তা করব না, কারণ আমরা এই পার্টের আমাদের আপাতত প্রয়োজন নেই সেই কারণে। তো এখন আমরা যদি এটা যদি কল্পনা করি, তাহলে কি কি দেওয়া আছে, এখানে u1 দেওয়া আছে, u1 দেওয়া আছে তোমার হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, 30 ms ইনভার্সন, এটা হলো 30 মিটার পার সেকেন্ড। তারপরে দেওয়া আছে তোমার হচ্ছে v1 দেওয়া আছে তোমার হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, এটা হলো 0 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে সময়ে আর কিছু দেওয়া আছে, এখানে তো আর কিছুই দেওয়া নেই, সময় দেওয়া নেই, কোনো কিছু দেওয়া নেই। তাহলে এখানে উচ্চতাটা আমাদের এখানে এইচটা আমাদের কত, সর্বোচ্চ উচ্চতা তো আমরা ধরে নিচ্ছি এইচ, এইটা। তা তুমি এই তিনটা জিনিসের ভিতরে কোন সূত্র অ্যাপ্লাই করলে তোমার হচ্ছে এই এইচ এর মানটা নির্ণয় করা যায়, তুমি বলো, ইউ ক্যান সে। বলো অভিজিৎ। যে সবগুলাই তো টি লাগে, এখানে টি নেই, টি তো দরকার নাই, সবগুলোতে টি এর সূত্র কি সবগুলোতেই আছে?
সময়ের কি সবগুলোতে সূত্র আছে? তোমার সূত্র জানা নাই দেখে তোমার প্রবলেম হচ্ছে, তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারছো না। আবার স্যার একটা স্যার বি স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার প্লাস 2gh ওইটাও তো হয়। হ্যাঁ, তাহলে ওই সূত্র অ্যাপ্লাই করো। তো আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা বস্তুটাকে কি করছি, খাড়া উপরের দিকে ছুড়ে দিয়েছি। তা আমরা কি অভিকর্ষ বল কোন দিকে? অভিকর্ষ বল তো নিচের দিকে, উপরের দিকে মানে মাইনাস। মাইনাস হয়ে যাবে। তার মানে দ্যাট মিন্স সূত্রটা আমাদের হয়ে যাবে মাইনাস। তাহলে আমরা এটাকে যদি আমরা একটু মিশাই দেই, উপরের অংশটাকে যদি মিশাই দিই এখানে, তাহলে এই যে অংশটুকু আমরা পাবো কি পাবো আমরা একটু দেখি। তো গয়ের অ্যান্সারটা তোমার হচ্ছে আমাদের দেওয়া আছে এই পার্টটা, খেয়াল করো। আমি একটু যদি একটু নিচেই নামাই দিই ক্যামেরাটা, তাহলে এখানে আমাদের গয়ের অ্যান্সারটা কিভাবে দাঁড়াবে। গয়ের অ্যান্সারটা দাঁড়াবে, আমরা জানি যে কোন সূত্র অ্যাপ্লাই হবে, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2gh, যেহেতু কি g এর মানটা উপরের দিকে নিক্ষেপ করা আছে বলটা, ঠিক আছে। তাহলে এখন থেকে আমাদের এখানে আমরা কি পাবো, এখানে যদি আমরা একবারে মানটা পরে বসাই, তাহলে এখানে আমরা u স্কয়ার মাইনাস 2gh ইকুয়াল টু v স্কয়ার এরকম লিখতে পারি। আবার এখানে লিখতে পারি মাইনাস 2gh, একবারে ডাইরেক্ট যদি করি তাহলে তুমি সাজায় নিও 2gh ইকুয়াল টু u স্কয়ার মাইনাস v স্কয়ার এরকম দাঁড়ায়, ঠিক আছে। 2gh ইকুয়াল টু u স্কয়ার থেকে ভাগ চলে যায়। তাহলে এখান থেকে আমাদের কি দাঁড়ায়, h ইকুয়াল টু আমাদের হচ্ছে u স্কয়ার মাইনাস v স্কয়ার বাই হলো 2g, এটা দাঁড়ায়। তো আমাদের মানগুলো তো দেওয়াই আছে, u এর মান হলো 30 মিটার পার সেকেন্ড। তো আমরা এখানে মানটা ইনপুট করে দিতে চাই। দেখো আমি আবার এখান থেকে মানগুলো আমরা যদি আবার পুট করতে চাই, তাহলে কি দেওয়া আছে, u1 এই চিত্রের মধ্যে দেখলেই হবে, u1 হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে h ইকুয়াল টু u হলো 30 মিটার পার সেকেন্ড, তার মানে 30 এর উপর স্কয়ার, v মানে হচ্ছে 0, v1 আমি এখানে u1 দেই, v1 দেই, আর এখানে u1 v1 দেই, যেহেতু মান আমরা দিয়ে দিয়েছি। তো এখানে আমাদের u1 v1 এখানে আমরা দিতে পারি, যেহেতু আমরা এই ইন্ডিকেট করে দিচ্ছি। তোমার ইচ্ছা তুমি এটা u1 v1 দিবা নাকি কোনো অন্য কোনো কিছু দিবা, সেটা দ্যাটস ইওর ম্যাটার, সেটা তোমার ব্যাপার। তুমি u1 দিবা নাকি কি দিবা, নাকি u v দি ব্যাটসম্যান যেহেতু b দিবা, তাও তোমার হবে। এটা যদি b দিতা তাও হতো, কারণ b মানে ব্যাটসম্যান আমরা বুঝবো, তো b তে ব্যাটসম্যান এরকমও দিতে পারতা। তো অ্যাজ ইউর উইশ, তোমার যেটা খুশি আর কি, এরকম বিষয়টা। তাহলে এখানে u1 এখানে এটা যদি যেহেতু দিয়েছি, v এর মান হচ্ছে 0, 0 স্কয়ার মানে 0, দ্যাট ইজ এটা দরকার প্রয়োজন পড়ছে না আমাদের। 0 স্কয়ার মানে 0, তার মানে এটা প্রয়োজন পড়ছে না যেহেতু v এর মান 0। আর এখানে 2 আর g এর মান হচ্ছে 9.8, 9.8 কে এটা ক্যালকুলেশন করলে কত হয়, সেটা হবে আমাদের রেজাল্ট কত হয় দেখো, 45.92। হ্যাঁ 45.92। তো 45.93 আমাদের এটা উচ্চতা হলো মিটার হবে, তাহলে এটা একটা অ্যানসার আমাদের দাঁড়ানো, ঠিক আছে। তো এটা আমাদের সব শেষ। এখন বলছে নেক্সট পার্ট, গয়ের অ্যানসার কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখো খেয়াল করো। এখন নেক্সট পার্টে আমরা একটু যাই, গয়ের পার্টে আমরা একটু প্রবেশ করি। তো গয়ের পার্টে আমরা এখন প্রবেশ করব। তো ঘতে কি বলা ছিল, ঘয়ের প্রশ্নটা আমরা আগে একটু মানে লিখে নিই। ঘয়ের বলা ছিল ভূমিতে পতিত হওয়ার পূর্ব মুহূর্তে ফিল্ডার বলটিকে ধরতে পারবে কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। বলছে যে ভূমিতে পতিত হওয়ার বলছে পূর্ব মুহূর্তে, ভূমিতে পতিত হওয়ার পূর্ব মুহূর্তে ফিল্ডার বলটিকে ধরতে পারবে কিনা, ফিল্ডার বলটিকে ধরতে পারবে কিনা, এইটা তোমার হচ্ছে ইয়া ছিল, প্রশ্ন ছিল। তো এখান থেকে কিভাবে তুমি কি ফিল করছো, পারবে কিনা, এটা গাণিতিক ভাবে দেখাইতে বলছে। এটা তোমার হচ্ছে গাণিতিক ভাবে দেখাতে বলছে। তাহলে কি কি নির্ণয় করতে হবে, তুমি আমাকে বলো যে এখান থেকে তুমি কি বুঝলা, এই অঙ্কটা ঘ নাম্বারটা পড়ে কি বুঝলা। সব বলটা
স্যার বলটাও ধরতে পারবে কিনা ফিল্ডারটা, মানে উপর থেকে যখন নিচে পড়বে তখন হ্যাঁ, কিভাবে ধরতে মানে পারবে? কিভাবে বের করা সম্ভব? তা হাউ টু সলভ দ্য প্রবলেম। তার মানে এখানে এই যে প্রবলেমটা দেখা দিছে, এই প্রবলেমটা আছে, এই প্রবলেমটা সলিউশন কিভাবে আসতে পারে, এটা প্রবলেমের সলিউশন কিভাবে আসা সম্ভব, সেটা আগে থিঙ্কিং করা লাগবে। সেখানে স্যার কত সময় স্যার নিচে আসবে বলটা, এইটা বের করতে পারলেই তো হওয়ার কথা। তার মানে আমাকে বুঝতে হবে যে এই বলটা এখান থেকে যে হিট করছে, হিট করে এখানে গেছে আবার ব্যাক করছে, তো এই যে গেল আবার ফিরে আসলো, এই সময়টার সঙ্গে আমার এই ফিল্ডারটা, এই যে ফিল্ডার যেটা আছে, এই ফিল্ডারটা তোমার হচ্ছে ওই সময় 40 মিটার গাইতে পারবে কিনা। নাকি? জি স্যার। তার মানে এই ফিল্ডার যদি এফ হয়, কথা বলি, ফিল্ডার যদি এফ হয়, তো এই এফ আর এ তে, এই ফিল্ডারটা এফ থেকে এ তে বিন্দুতে যাইতে কতটুকু সময় লাগতেছে সেটা চিন্তা করতে হবে। আর হচ্ছে বলটা তোমার এই যে মারছে যে ব্যাটসম্যান, এখানে এ থেকে বি তে গিয়ে আবার এ পর্যন্ত ফিরে আসতে কতটুকু সময় লাগছে সেটা আমাকে বের করতে হবে। যদি দুইটা সময় যদি মিলে যায় তাহলে আমি বুঝবো যে ফিল্ডার বলটাকে ধরতে পারবে, আর যদি না মেলে তাহলে আমি বুঝবো যে ফিল্ডার বলটাকে ধরতে পারবে না। নাকি? হ্যালো। জি স্যার। তাহলে এইভাবে আমাদের অ্যাডভান্স হতে হবে। তাহলে এখন আমরা চিন্তা করি যে এখান থেকে এই পর্যন্ত তোমার হলো যেতে আসতে কত সময় লাগে। তাহলে এখানে ব্যাটসম্যানের কথা এবি এর ক্ষেত্রে আমাকে আগে কল্পনা করতে হচ্ছে, আমাকে কিন্তু আগে এবি এর সময়টা নির্ণয় করতে হচ্ছে। তাহলে আমরা কি দেওয়া আছে, কি আমরা লিখতে পারবো যে দেওয়া আছে তোমার হচ্ছে এখানে কি কি দেওয়া আছে যদি ব্যাটসম্যানের ক্ষেত্রে আমরা খেয়াল করি, তো তাহলে এ দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে u1, দেওয়া আছে হচ্ছে 20, সরি আদিবেগ দেওয়া আছে 30, আদিবেগ দেওয়া আছে তোমার এখানে 30 মিটার পার সেকেন্ড। আমরা লিখে রাখি যা যা দেওয়া আছে, তোমার 30 মিটার পার সেকেন্ড এরকম দেওয়া আছে। আর হচ্ছে v1 মানে শেষ বেগ তো আমাদের কত হবে, 0 তো হবেই, 0 মিটার পার সেকেন্ড। আর আমাদের এইচ ও পেয়ে গেছি, এইচ কত পেয়েছিলাম আমরা? 45.92। আচ্ছা, যদি এইচ এর 45.92 এটাও আমাদের পেয়ে গেছিলাম, এটা 45.92। আমরা ইচ্ছা করলে এটা কাজেও লাগাতে পারি, ইচ্ছা করলে কাজে নাও লাগাতে পারি। তো তো আমরা যদি এটা যদি করি যে v1 ইকুয়াল টু ইউ ইউ যদি মনে করো যে এখান থেকে যদি আমরা ইউ মাইনাস জিটি করতে পারি, ইউ মাইনাস জিটি, বলটা উপরে উঠতে কত সময় লাগে, এটা পারবো না? জি স্যার। অ্যাপ্লাই করা যায়? জি স্যার। v ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এটা কেন করলাম? v ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, তাহলে আমাদের এইচটা প্রয়োজন হয় না, খেয়াল করে দেখো। তো এখানে v এর মান তো আমাদের এখানে দেওয়া আছে 0, v1 এর মান 0, এটা u1 হবে। তো u1 এর মান দেওয়া আছে 30, u1 এর মান দেওয়া আছে 30, g এর মান দেওয়া আছে তোমার হচ্ছে 9.8, আর এখানে t এর মান তো আমাদের t1 যদি ধরি, আর t1 মানে এখান থেকে t1 ধরছি, তার মানে এখানে t1 আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা t1 এর মানটা কত হয় বের করে নাও, কত হয়? কত হয় অভিজিৎ? স্যার করতেছি। অতএব t1 ইকুয়াল টু তো হচ্ছে 30 ডিভাইডেড বাই 9.8, কত হয়? 3.06। 3.06, 3.06 এত সেকেন্ড। আচ্ছা, এত সেকেন্ড তোমার হচ্ছে লাগবে বলটা শুধু উপরে উঠতে, আর নামতে তোমার সময় লাগবে না, বলটা তো নামতেও সেই সময়টা লাগবে নাকি? জি স্যার। বলটা নামতেও সময় লাগবে, তাইলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে এবং হচ্ছে নামতে কত সময় লাগে, তাহলে এটা আমরা মুছে দিতে পারি। তাহলে মুছে যদি দেই, তাহলে আমরা এখানে মুছে দিলাম, হ্যাঁ মুছে কি দেব? জি স্যার দেন। তাহলে
তাহলে উড্ডয়ন কাল কত? বলটির উড্ডয়ন কাল বার করতে হবে। বলটির উড্ডয়ন কাল, এখানে আমরা বলি উড্ডয়ন কাল, সরি, বলটির উড্ডয়ন কাল। উড্ডয়ন কাল কত? উড্ডয়ন কাল বলতে আমরা বুঝবো যে সেটা হলো এ থেকে বি তে যায়, বি থেকে আবার এতে ব্যাক করা, এটাকে বলি উড্ডয়ন কাল। উড্ডয়ন কাল কত হবে তাহলে? আমাদের কত ছিল? 3 পয়েন্ট কত ছিল? কত হবে? 3 পয়েন্ট কত বের করেছিলাম? 3.06 সেকেন্ড। 3.06 সেকেন্ড। এর সঙ্গে আমাদের কি করতে হবে? আরো 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত সেকেন্ড হলো? 6.12। তাহলে বলটির উড্ডয়ন কাল 6.12 সেকেন্ড, তাই হবে না? কত হবে বলটির উড্ডয়ন কাল? 6.12 সেকেন্ড। 6.12 স্যার, এটাই আসে। এটা আসে না? 6.12। জি স্যার। এটা আমরা একটু লিখে রাখি আলাদাভাবে। 6.12 উড্ডয়ন কাল কত? 6.12 সেকেন্ড। উড্ডয়ন কাল হচ্ছে 6.12 সেকেন্ড। এটা ফিল্ডারটা দেখি কি অবস্থা এটা হয়। স্যার উপরে গেস, হ্যাঁ এইটা তো স্যার উপরে গেছে আবার নিচে নামছে, দুইটাই না? হ্যাঁ, দুইটা মিলে 6.12 সেকেন্ড। উপরে গেছে এবং নিচে নামছে। উপরে এবং নিচে সমান সময় লাগে, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে উপরে উঠতে যা সময় লাগে, একটা বস্তু উপরে উঠতে যা সময় লাগে, এটা যদি 3 সেকেন্ড লাগে কথা, তাহলে নামতেও লাগবে 3 সেকেন্ড। তার মানে মোট হলো 3 সেকেন্ড যোগ 3 সেকেন্ড, মানে 6 সেকেন্ড লাগবে। তাহলে একে 2 দিয়ে গুণ দিলেই হবে জাস্ট। ঠিক আছে? হ্যালো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। বুঝছো তো নাকি? জি স্যার। তাহলে এটা 2 দিয়ে কেন গুণ দেওয়া হয়েছে? 2 দিয়ে গুণ দেওয়া হয়েছে এই কারণে উঠতে যা সময় লাগবে নামতেও সময় লাগবে, সেই কারণে এটা দিয়ে গুণ দেওয়া হয়েছে। আচ্ছা, নেক্সট নাম্বার যেটা, আমরা এটা মুছে দিলাম। মুছে দিয়ে আমরা একটু নেক্সট ইয়ারটা করি। তো নেক্সট ইয়ারটা যেটা দেওয়া আছে যে এই অংশটুকু এখন করতে হবে, মানে এফ আর এ কল্পনা করতে হবে, মানে এটা বাদ। তা ওই অংশটুকু আমাদের পার্টটা হলো বাদ। তাহলে এখন এখানে সময়টা বার করতে হবে। দেখি ফিল্ডারের ক্ষেত্রে কি ব্যাপারটা আসলে, ফিল্ডারের ব্যাপারটা কি। তো ফিল্ডারের ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে? ফিল্ডারের ক্ষেত্রে দেওয়া আছে যে এখানে কি কি দেওয়া আছে, দেওয়া আছে কি u2 দেওয়া আছে 0, এখানে দেওয়া আছে u2 ইকুয়াল টু দেওয়া আছে 0। এখানে দূরত্ব দেওয়া আছে 40 মিটার, মানে দূরত্ব মানে s। আর এটা হলো উচ্চতা, উচ্চতা আর দূরত্ব কিন্তু এক না। s কেন দিতে হবে এটা? কারণ এটা হলো দূরত্ব, সেজন্য s দিতে হবে। তার মানে এখানে s 40 মিটার, s কত? 40 মিটার। 40 মিটার, এটা হলো মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আর এখানে ত্বরণ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি আমাকে বলো এই তিনটা জিনিস দেওয়া আছে, কোন সূত্রে অ্যাপ্লাই হবে? আমরা টিটা বের স্যার করতে s is equal to আমরা এখানে u2 plus half it square। টি2 টা বের করতে চাই। So u2 plus half it square। হ্যাঁ, u2 মানে স্যার যে ut plus half it square। তার মানে s ইকুয়াল টু আমাদের প্রয়োগ করতে হবে s ইকুয়াল টু ut ut plus half it u2 square। আছে, এখানে u2 আছে, ut প্লাস হাফ at2 স্কয়ার গুণ দিতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে s এর মাত্রা আমরা সবকিছুই জানলাম। তাহলে এখান থেকে আমরা বের করে নেই, এটা মান পরে বসাই আর কি। s ইকুয়াল টু u2 মানে হচ্ছে 0, u2 0 এর সঙ্গে t গুণ করলে কত হবে? 0 হয়ে যাবে। তার মানে এটাকে আমরা কি লিখতে পারবো? 0 লিখতে পারবো। তাই এটা আমরা একবারে 0 করে দিই। আচ্ছা, যাই হোক, লেখা হয়ে গেছে যখন। তারপর হচ্ছে প্লাস হাফ, এর মান দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা কিন্তু সেকেন্ড স্কয়ার, এটা সরি এখানে একটু ভুল আছে, এখানে স্কয়ার হবে। এখানে তোমার এর মান দেওয়া আছে 2, আর t2 মান আমাদের কিন্তু জানা নাই, তো t2 থাক। তাহলে এইটা আর এটা কাটলো নাকি? কাটলে কি হবে? তাহলে আমাদের এখানে লিখতে পারবো s এর মান তো দেয়া আছে। 2 স্কয়ার ইকুয়াল টু কত? 2 স্কয়ার ইকুয়াল টু 40 লিখতে পারবো, মানে s লিখতে পারবো। তাহলে এখানে আমাদের কি লিখতে পারবো? আমরা যদি t2 স্কয়ার ইকুয়াল টু হলো 40, তাহলে t2 ইকুয়াল টু কত পাবো? t2 ইকুয়াল টু √40। √40 কে কত করলে কি হয় দেখো, নিচে নিচু মনে হয়ে গেছে, দেখো t2 কত হয়? √40 কত হয়?
6.32 সেকেন্ড। হ্যাঁ 6.32 6.32 জি স্যার। তাহলে কি হলো? তা তুমি বলো এখন কি কি ঘটনাটা ঘটছে এখন বলো। স্যার এটা তো স্যার বেশি লাগবে ফিল্ডারে যেতে, তার মানে স্যার বলটা ধরতে পারবে না। তার মানে এখানে বলটা ধরতে পারবে না, তার মানে এখানে বলছে যে টি2 এর মানটা বড় হয়ে গেছে, টি2 এর মানটা গ্রেটার হয়ে গেছে টি1 এর মান, বলটা আগেই পড়ে যাবে। তার মানে এখানে আমরা যেহেতু টি2 ইকুয়াল গ্রেটার দেন টি2 টি1, অতএব ফিল্ডার বলটিকে ধরতে পারবে না, ফিল্ডার বলটিকে ধরতে পারবে না নাকি? জি স্যার। এইখানে কি, এখানে লার্নিংটা কি? এই জিনিসটা থেকে কি বুঝলাম? হোয়াট ইজ ইউর লার্নিং অভিজিৎ? তুমি আমাকে বলো যে এটা লার্নিংটা কোথায়? এটা না পারার তো কোনো কারণ ছিল না, হ্যাঁ? এখানে লার্নিং যেটা হচ্ছে যে আমি ফিগারটা আর্ট করে নিলে, আমি যদি ছবিটা প্রপারলি আর্ট করতে পারি, তাহলে আমি যে কোনো অঙ্ক আমরা পারার কথা। বাট তোমরা ছবি আর্ট করতে চাও না। কেউ যদি ছবি আর্ট করতে না চায়, তাহলে ও যে এই অঙ্কগুলো পারবে না, আই উইল গ্যারান্টি, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, সে ছবি অঙ্কন না করে যদি কেউ অঙ্কন করতে চায়, তাহলে সে অঙ্ক পারবে না। কেউ যদি ছবি আর্ট করে, তার একটা অঙ্ক করার প্রয়োজন নেই। কেউ যদি ছবিটা প্রপারলি বইয়ের সঙ্গে মিল করে যদি ছবিটা আর্ট করে, তাহলে তার একটা অঙ্ক করা লাগবে না। আর যদি কেউ ছবি আর্ট না করে, অঙ্ক করতে চায়, হাজার চেষ্টা করেও পারবে, বাট তোমার হচ্ছে পারবে, বাট তোমার হচ্ছে একটু প্রবলেম আছে। দাঁড়া দাঁড়া এক মিনিট, একটু কথা বলে নিই। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যালো। তো আমার কথা কি, মানে আমি কি ক্লিয়ার বলছি তোমাদেরকে? মানে আহ, আমি একটাই কথা বলছি, বারবার স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, ফর 1 মিনিট প্লিজ। সেটা হলো যে কেউ যদি ফিজিক্সের অঙ্ক পারতে চায়, তাহলে অবশ্যই তার অঙ্কের সঙ্গে ছবি একটা মিল থাকা লাগবে, আদারওয়াইজ সে অঙ্কটা করতে পারবে না। দিস ইজ মাই অপিনিয়ন। কারণ অঙ্কগুলো কঠিন আকারে তোমার হচ্ছে, অঙ্কগুলো তো, এগুলো অঙ্ক তো সহজ, বাট অনেক কঠিন কঠিন অঙ্ক তোমার দিতে পারে। সো বি কেয়ারফুল, অঙ্ক ড্রয়িং ছাড়া কখনো অঙ্ক করতে চাইও না, জিনিসগুলো বুঝে বুঝে করার চেষ্টা করো। তো থ্যাংক ইউ। ড্রয়িং না করতে পারলে অঙ্ক পারবে না, এটা একেবারে মানে সোজা কথা, বাংলা কথা। অঙ্ক বুঝে বুঝে করতে হবে। আর যাও, আমরা এখন নেক্সট কোশ্চেনে আমরা একটু যাই। তো এটা তো শেষ। আহ, তো আমরা একটু নেক্সট কোশ্চেনে একটু যাওয়ার চেষ্টা করি। তো এটা একটু খেয়াল করার চেষ্টা করো, একটু দেখো প্লিজ। তো নেক্সট কোশ্চেন ছিল যে বন্দুক হতে একটি গুলি। তো আর একটা কোশ্চেন আর কি আমরা করবো, সলভ করার চেষ্টা করছি। কোশ্চেন নাম্বার 2। এই কোশ্চেন নাম্বার 2 এ তোমাদেরকে যে হোমওয়ার্কটা দেওয়া ছিল, সেই হোমওয়ার্কটা আমরা একটু ড্র করি। আমরা একটা করে লাইন করব আর একটা একটা করে ড্র করার চেষ্টা করব। বলছে বন্দুক হতে একটি গুলি 300 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গিয়ে। তো আমরা এতটুকুই করলাম। আমরা একটা বন্দুক আঁকি, জানি এটা বন্দুক বন্দুক হয়েছে কিনা।
বন্দুক হওয়ার দরকার নাই, আমাদের জাস্ট বোঝা গেলেই হবে। বন্দুক নাকি বন্দুক বোঝা যায়? তো এটা বন্দুক। তো একটা বন্দুক হতে বলছে 300 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গিয়ে গুলি একটা বের হয়ে গেছে। তো এটা থেকে গুলি একটা বের হয়ে গেছে, এটা বড় গুলি, গুলিটা বড় হয়ে গেছে বন্দুকের চেয়ে। তো আমাদের ওটা ফ্যাক্টর না। 300 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গিয়ে একটা কাঠের তক্তায় আঘাত করে, একটা কাঠের তক্তায় আঘাত করছে, সেই একটা কাঠের তক্তায় আঘাত করছে। তো এটা কাঠের তক্তা হতে পারে, ধরে নেই এটা কাঠের তক্তা। হোয়াট ডু ইউ মিন? এটা কাঠের তক্তা। তো কাঠের তক্তায় 4 সেন্টিমিটার যাওয়ার পরে বেগ অর্ধেক হয়ে যায়। এখান থেকে সে যখন 4 সেন্টিমিটার প্রবেশ করছে, তো এখানে 4 সেন্টিমিটার যখন প্রবেশ করছে, এখান থেকে 4 সেন্টিমিটার প্রবেশ করছে, বেগ যা ছিল তার অর্ধেক হয়ে গেছে। তো এখানে বেগ কত ছিল? তাহলে এখানে কত বেগ ছিল? এখানে আদি বেগ কত ছিল বলেই তো দেওয়া আছে যে একটি বন্দুক হতে গেলে 300 মিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে গিয়ে, তার মানে এখানে আদি বেগটা যেটা ছিল গুলিটার আদি বেগটা, মানে এখানে যদি আমি চিন্তা করি, এইটাকে আমরা চিন্তা করব এই পজিশন, যদি আমরা চিন্তা করি জাস্ট এই যে কাঠের তক্তার যে পজিশনটা, শুরুর যে পজিশনটা, এই পজিশনটাকে আমরা এই পজিশন ধরলাম, ঠিক আছে? তো এখানে 4 সেন্টিমিটার সে গেছে, এখানে কত সেন্টিমিটার? আমি একটু মনে হয় চিত্রটা মনে হয় শর্ট হয়ে গেছে, চিত্রটা একটু বড় করে করি, তাহলে তোমরা বুঝতে পারবে, না হলে আবার অনেকে বুঝতে পারবে না, কারণ ইয়া তো ছোট। তো এটা ছোট, তো সুতরাং আমরা একটু বড় করি না এইখানে। তো এখানে যখন গুলিটা ছিল, এই পজিশনে যখন গুলিটা ছিল, এখান থেকে গেছে তোমার হলো আরো 4 সেন্টিমিটার, সরি আর একটু বাড়াই দিই, এইটা। তো এখান থেকে 4 সেন্টিমিটার গেছে। তো 4 সেন্টিমিটার যাওয়ার পরে বেগটা অর্ধেক হয়ে গেছে, তার মানে এই পজিশনে আছে, এখানে আসে বেগ কি হয়ে গেছে, বেগ যা ছিল আগে তার চেয়ে অর্ধেক হয়ে গেছে, এরকম বিষয়টা হয়েছে, বেগ যা ছিল তার চেয়ে অর্ধেক হয়ে গেছে। তক্তা পুরুত্ব 6 সেন্টিমিটার, তক্তা এখান থেকে তোমার হচ্ছে এইখান থেকে তক্তাটা এই পর্যন্ত দেওয়া ছিল 6 সেন্টিমিটার, এখানে দেওয়া আছে 6 সেন্টিমিটার, একটু দেওয়া ছিল। গুলিটি সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে কিনা, এখন বলা আছে যে গুলিটা কি সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে না পারবে না, এটা দেওয়া ছিল। তাহলে এখন আমাকে এখানে বুঝতে হবে যে এখানে আদিবেগ, গুলিটা যে বেগে ঢুকছে, এই কাঠের মধ্যে যে বেগে ঢুকছে, সেই বেগটাকে আমাদের আদিবেগ ধরে নিতে হবে। তো গুলিটা যে বেগে ঢুকছে, তার মানে এ বিন্দুতে যে বেগটা তখন যখন ঢুকছে তখন আদিবেগে, তো গুলিটা তাহলে এখানে ইউ এর মানটা এই জায়গাটায় বলবে, তার মানে এখানে আদিবেগটা হবে ইউ হলো 300 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে হবে 300 মিটার পার সেকেন্ড, এটা আদিবেগটা হবে। তাহলে এই জায়গাটা বেগ অর্ধেক হয়ে গেছে, এই জায়গাটা বেগ কত হবে? 150 মিটার পার সেকেন্ড, যেহেতু অর্ধেক হয়ে গেছে। তাহলে এটা যদি আমি বি বিন্দু যদি ধরি, এই বি বিন্দুতে আসে বেগ অর্ধেক হয়ে গেছে, তার মানে এখানে 4 সেন্টিমিটার প্রবেশ করার পরে বেগ অর্ধেক হয়ে গেছে। তা বি বিন্দুতে বেগ কত হবে? অর্ধেক হয়ে গেলে কত হবে? এখানে 150 হবে, 150 মিটার পার সেকেন্ড হবে। অভিজিৎ, আমার কথা কি শুনছো? হ্যালো, জি স্যার। বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা, তো তার 150 মিটার পার সেকেন্ড হবে। তাহলে এই গুলিটি হচ্ছে যে সম্পূর্ণ তক্তা, প্রথম কথা হচ্ছে যে গুলিটি সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে কি না। তাহলে আমরা ধরে নেই যে আসলে আরো সি বিন্দু পর্যন্ত ভেদ করতে পারবে, ধরে নেই যে আসলে সি বিন্দু পর্যন্ত আমরা যেতে পারবে, গুলিটা ধরে নিতে পারে, আরো ভেদ করতে পারলে আরো এদিকে যেতে পারতো। তো গুলিটা আমরা ধরে নিচ্ছি আপাতত যে সেটা এই সি বিন্দু পর্যন্ত ভেদ করতে পারবে, সি বিন্দু পর্যন্ত যেতে পারবে, ধরে নিচ্ছি। তো এটা আরো এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, এটা মানে নট নেসেসারি যে এখানে চিত্রটা এইভাবে আর্ট করতে হবে এমন কোনো কথা নেই। তাহলে আমাদের 4 সেন্টিমিটার কি আমরা সেন্টিমিটার রাখতে পারছি না, কি বিকজ অফ, কেন রাখতে পারছি না? এটা মিটারে প্রকাশ করে নিতে হচ্ছে। তার মানে এখানে মিটারে যদি প্রকাশ হয় 4 সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ দাও, তাহলে কত দাঁড়ায় দেখো, 0.004। তাহলে 4 সেন্টিমিটার ভাগ দিলে কত হয়? 100 দিয়ে ভাগ দিলে 0.04 মিটার হয়, এত মিটার হয়, তাই হয় না? কি হয় 100 দিয়ে ভাগ দিলে? 5 সেন্টিমিটার কি মিটার, এখানে মিটার রাখা আমাদের যাবে না, বিকজ অফ মিটারে এমকেএস পদ্ধতিতে তোমার হচ্ছে আমাদের এমকেএস পদ্ধতি যেটা আছে
এমকেএস পদ্ধতি, এটাকে বলে ইন্টারন্যাশনাল পদ্ধতি। আমাকে এই পদ্ধতিতেই যেতে হবে, অল দা টাইম আমাকে এই পদ্ধতিতেই যেতে হবে। এই পদ্ধতিতে মানেটা কি? এই পদ্ধতির মানে হচ্ছে যে এম মানে হচ্ছে মিটার, এম মানে হচ্ছে মিটার, এম কে তে হলো কেজি, আর এস তে হলো সেকেন্ড। এটাতে যেতে হবে। তাহলে আমাকে এমকেএস পদ্ধতিতে গেলে এখানে মিটার সেন্টিমিটার আমাকে রাখতে পারবো না, আমাকে মিটারেই যেতে হবে। কথা কি ক্লিয়ার? হ্যালো, জি স্যার। এই পদ্ধতিতে 6 সেন্টিমিটারকে আমরা রাখতে পারবো না, 6 সেন্টিমিটারকে আমাকে মিটারে প্রকাশ করে নিতে হবে। তার মানে এখানে হবে 0.06 এত মিটার। তো তক্তার পুরুত্ব হলো এত মিটার। তো এখন গ নাম্বার বলছে যে গুলিটি সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে কি? এখন আমাকে গ নাম্বারের কোশ্চেনটা আমরা একটু অ্যানালাইজ, আমাদের চিত্র অঙ্কন কিন্তু কমপ্লিট, চিত্র আঁকা কিন্তু শেষ। এখন বলছে যে গুলিটি সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে কি? খেয়াল করো, সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে কি, এটা দেওয়া আছে। তো কিভাবে বের করবো আমরা? সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে কি না সেটা বের করতে বলছে। তাহলে আমাদের এখানে কম্পেয়ার করে দিতে হবে যে বি থেকে সি এর দূরত্ব কতটুকু, সেটা আমাকে যোগ করতে হবে নাকি? তাহলে এবি আর বিসি যোগ করে আমাদের এখানে তাহলে বিষয়টা এরকম দাঁড়ায়, এবি যে দৈর্ঘ্য আছে তার সঙ্গে বিসি দৈর্ঘ্য মেপে যদি দেখি যে আমাদের 0.06 আসে, তাহলে আমাদেরকে তক্তা ভেদ করতে পারবে। আর যদি এবি আর বিসি যদি যোগ করে যদি না পাওয়া যায়, তাহলে আমরা এখানে বলতেই পারি না যে ভেদ করতে পারবে কিনা। ঠিক আছে কথা? হ্যালো, হ্যাঁ অভিজিৎ, তাহলে এবি এবং বিসি যোগ করে যদি 0.06 পাওয়া যায়, জি স্যার। তাহলে জি আমরা স্যার। বের করতে পারবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এবি এর মান কিন্তু বের করার দরকার নাই, 0.04 এবি এর মান বের করার দরকার নাই, বিকজ অফ এবি এর মান আমাদের দেওয়াই আছে। আমাদের এখানে বিষয়টা হচ্ছে যে বিসি এর মানটা আমাকে নির্ণয় করলে করে আমরা বসায় দিতে হবে। তার মানে বিসি এর মানটা আমাদের দরকার হচ্ছে এখানে আমাদের কার মান দরকার হচ্ছে? বিসি এর মানটা প্রয়োজন হচ্ছে। তার মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব দরকার হচ্ছে। তো ওই এটা মান এবি এর মান কিন্তু আমাদের দেওয়া আছে, তাহলে আমাদের অঙ্কটা সলিউশনটা আমাদের চলে আসে। তার মানে এইটা হলো আমাদের সলিউশন প্রসেস। তার মানে এটা আমাদের একটা অঙ্কটা হলো সলিউশন প্রসেস, সলিউশন টেকনিক। এই টেকনিকটা অবলম্বন টেকনিক, এই টেকনিকটা অ্যাপ্লাই না করা পর্যন্ত অঙ্কটা হওয়া সম্ভব না। কথা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে এখন বিসি এর মানের ক্ষেত্রে আমরা একটু যাব, আর কিছু আমাদের আপাতত যাওয়ার দরকার নেই। বিসি এর ক্ষেত্রে কি কি দেওয়া আছে সেটা আমরা একটু কল্পনা করে নিই যে বিসি এর ক্ষেত্রে কি কি দেওয়া আছে। তো বিসি এর ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে, এই বিসি মানে আমরা যদি এমনি নরমালি যদি বিসি যদি চিন্তা করি, বিসি রেখাটার কথা যদি চিন্তা করি, আমি এমনি মানে বিসি রেখার কথা যদি চিন্তা করি, তাহলে আমাদের এখানে কি পাবো? বিসি তে কি দেওয়া আছে? আদিবেগ দেওয়া আছে। যেহেতু বিসি রেখায় কি হবে, বিসি রেখায় এটা আদিবেগ হবে। তার মানে এই যে এখানে যেহেতু আমরা কি করি, আমরা বলছি যে একটা রেখা প্রথম শুরু যেটা হয়, এই রেখাটা প্রথম শুরু যেটা হয় সেটাকে আদিবেগ ধরতে হয়। তাহলে এটাকে আদিবেগ আমাকে ধরতে হবে। আর এখানে আমাদের এই রেখাটা শেষ হবে, আমার এখানে শেষ বেগ ধরতে হবে। তাহলে আমাকে এখানে কি হবে, গুলিটা এখানে আসলে থেমে যাবে কিনা? গুলিটা কি থেমে যাবে না? এখানে থেমে যাবে অভিজিৎ? হ্যালো, জি স্যার। থেমেও যেতে পারে, বেরও হয়ে যেতে পারে, কিন্তু আমরা জি ধরে স্যার। নিচ্ছি যে থেমে গেছে গুলিটা। আমরা কি করে নিচ্ছি? ধরে নিচ্ছি যে থেমে গেছে। তো থেমে গেলে তো আমার ভি ইকুয়াল টু 0 হবে। তাহলে এই বিসি রেখা, আমরা যদি বিসি রেখাটা কাউন্ট করি তাহলে শুধুমাত্র এত, আমরা এবি রেখা কাউন্টই করব না, এবি রেখাটাকে কাউন্টই করব না। তাহলে বিসি রেখা করলে এটা পাওয়া যায়। তো বিসি রেখার আদিবেগ দেওয়া আছে, খেয়াল করো। তো বিসি রেখার আদিবেগ দেওয়া আছে, এখানে ভি মানে 0, এখানে ভি তো 0 হয়ে যাবে। তার মানে এখানে আদিবেগ দেওয়া আছে, আমরা যদি ইউ তো আদিবেগ আমরা তো জানি, ইউ দেওয়া আছে 150,
মিটার পার সেকেন্ড এটা দেওয়া আছে, ভি দেওয়া আছে 0, আর কিছুই দেওয়া নাই এখানে, আর সামথিং কোনো কিছুই দেওয়া নাই। তো ইউ আর ভি দেওয়া আছে, তাহলে এখানে তোমার হচ্ছে কি হবে, ইউ আর ভি যদি দেওয়া থাকে তাহলে আর তো কিছুই দেওয়া নাই। এই গুলিটা যখন তক্তার মধ্যে দিয়ে যাবে তখন কি এটা বাধাপ্রাপ্ত হবে না, তক্তাটা বাধা দিতে থাকবে না অভিজিৎ? জি স্যার। বাধা দিবে জি না, না স্যার, বাধা দিবে না? বাধা দিবে। বাধা দিবে। তো বাধা দিলে কি হবে, তখন এটা হলো মন্দন হওয়া শুরু হবে, তার মানে গড়িটা ধীরে 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 বেগটা কমতে থাকবে। তো এই মন্দনটা আমাদেরকে বের করে নেওয়া প্রয়োজন, এই মন্দনটা বের করে নেওয়া প্রয়োজন, না হলে আমরা মন্দন না জানলে আমাদের কাজ হচ্ছে না। এখান থেকে মন্দনটা আমরা বের করে নিতে পারি কিনা, বিসি এর দূরত্বটা আমরা বের, এখান থেকে বিসি এর দূরত্বটা আমরা বের করে নিতে পারি কিনা। তো আমরা বিসি এর এই পজিশনটা আমাদের থাকলো। তো যাই হোক, আমরা এই পর্যন্ত আমাদের থাক, আমরা এই পর্যন্ত আমরা লিখে দিলাম। তো আমরা এখন মন্দনটা এইখান থেকে বের করতে পারি কিনা, এবি রেখা থেকে মন্দনটা বের করে নিতে পারি কিনা, খেয়াল করে রাখো। এবি রেখা থেকে মন্দনটা বের করা সম্ভব কিনা? হ্যালো জি স্যার। হ্যালো, এবি রেখা থেকে মন্দনটা আমাদের বের করা সম্ভব, কারণ এখানে আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, আবার এখানে দূরত্বও দেওয়া আছে। তাহলে আমাদের এখান থেকে মন্দনটা বের করে নিতে পারবো, কারণ এটা তো সুষম মন্দন। সুষম মন্দন হইলে তোমার হলো যে কোনো একটা রেখা থেকে মন্দনটা বের করলেও কোনো সমস্যা নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি বলছি এই নোটটা একটু করে নিতে পারো যে সুষম মন্দন হলে যে কোনো একটা সুষম বেগ বা সুষম মন্দন, সুষম বেগ হতে পারে, সুষম ত্বরণ, সুষম ত্বরণও হতে পারে, আবার সুষম মন্দনও হতে পারে, দুইটা হতে পারে। সুষম বেগ বা সুষম ত্বরণ যদি হয় তাহলে তোমার হচ্ছে এইখান থেকে মন্দনটা তো সমমন্দন হবে, তার মানে এখান থেকে তোমার হচ্ছে তোমার যে কোনো একটা রেখা থেকে, যে কোনো রেখা থেকে মন্দন বের করে নিলেও চলবে, যে কোনো রেখা থেকে মন্দন বের করে নিলেও চলবে, বের করে নিলেও চলবে। এটা হলো তোমার হচ্ছে নোট, এটা হলো অঙ্কের পার্ট না। এই নোটটা একটু খেয়াল রাখার চেষ্টা করবা, যেহেতু সুষম বন্ধনে চলছে তাহলে এটা তোমার হচ্ছে আমাদের যে কোনো রেখা থেকে কল্পনা করতে পারবো। এই রেখা থেকে বের করা সম্ভব কিনা, তো এই বিসি রেখা থেকে বের করা যায় না, বিকজ এখানে আর কিছু দেওয়া নাই, এখানে এস এরও দেওয়া নাই, এখানে কতটুকু বিসি এর যদি দূরত্বটা দেওয়া থাকতো তাও বের করা সম্ভব ছিল, আর এখানে বিসি রেখার দূরত্ব তো জানি না, তো সুতরাং ওই রেখা থেকে বের করা সম্ভব না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে এবি রেখা থেকে বের করতে হবে, দ্যাট মিন্স এই এবি রেখা থেকে বের করে নিতে হবে। তাহলে এবি রেখা থেকে যদি আমরা বের করি, এবি রেখা কল্পনা করলে আমাদের কি পাওয়া যায়, এ তে এ আদিবেগ দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, ইউপি দেওয়া আছে তোমার হলো 300 মিটার পার সেকেন্ড, 300 মিটার পার সেকেন্ড, আর এখানে শেষ বেগ বি বিন্দুতে বেগ দেওয়া আছে কত, এবি রেখার কথা কিন্তু চিন্তা করছি, খেয়াল করো যে এবি রেখা বারবার কিন্তু বলছি। তাহলে এখানে বি বিন্দুতে বেগ হলো ভি, শেষ বেগ হলো ভি, হলো 150 মিটার পার সেকেন্ড, 150 মিটার পার সেকেন্ড, আর এখানে দূরত্ব এস দেওয়া আছে, ধরো এটা মনে করো S1 যদি আমরা কল্পনা করি, যাই হোক S1 যদি কল্পনা করি এটা, বা U1 যদি কল্পনা করি এটা, ধরো এটা U1 কল্পনা করতে পারো, এটা তোমার হচ্ছে V1 কল্পনা করতে পারো, এরকম কল্পনা করতে পারো ইচ্ছা তোমার। তো যাই হোক, এটা আমরা যদি V1 কল্পনা করি তাহলে আমাদের হয় U1 S1 U1, বা এরকম যদি আমরা না কল্পনা করি, এখান থেকে এটা সূত্র যদি না অ্যাপ্লাই করি, আমাদের যেহেতু টি নাই তাহলে এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না, কারণ V1 স্কয়ার ইকুয়াল টু U1 স্কয়ার মাইনাস হচ্ছে 2 A S, এরকম লিখতে পারবো, S1 এরকম লিখতে পারবো সূত্র, লেখা যাবে অভিজিৎ? হ্যালো, জি স্যার। দেখা যাবে। তাহলে এখান থেকে আমাদের এর মানটা বের করে দেব, তাহলে আমরা এখান থেকে এর মানটা বের করে নিলে U1 স্কয়ার মাইনাস 2AS1 ইকুয়াল টু V1 স্কয়ার, এটা হয়।
তাহলে আমাদের এখান থেকে আমরা যদি একটু নিচে নামাই তাহলে আমাদের 2a(s1) = দাঁড়ায় u1 স্কয়ার মাইনাস হচ্ছে v1 স্কয়ার। তাহলে এখান থেকে a = কত দাঁড়ায় খেয়াল করো একটু, a = কত দাঁড়ায় u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2s1 এই পর্যন্ত দাঁড়ায়। নেক্সট লাইনে যদি আমরা এখান থেকে যদি কল্পনা করি এখান থেকে তাহলে a = আমরা পাবো কত, a = u1 এর মান আমাদের জানা আছে 300 × 300 এবং 300 স্কয়ার মাইনাস হচ্ছে v1 স্কয়ার মানে হচ্ছে তোমার হলো 150 স্কয়ার মাইনাস হচ্ছে এখানে 150 স্কয়ার আর এখানে 2s1 তার মানে 2 × s1 এর মান দেওয়া আছে 0.04 ইনটু 0.04 ভাগ করলে তাহলে a এর মানটা পেয়ে যাব। কত হয় দেখো তো একটু। প্রচুর আছে স্যার, 10,000 না 10,54,687। যা হয় সেটা ভালো করে একবার ক্যালকুলেশন করো, আমার কিন্তু ক্যালকুলেটর নেই, সো মানে ভুল করা যাবে না। 2 × 0.04 সেকেন্ড টাইম করো আর কি, মানে ফার্স্ট টাইম করে দেখো একই রেজাল্ট আসে কিনা, সেকেন্ড টাইম করো, ভুল করলে আবার পুরো আমার ভুল হয়ে যাবে। সো কত হয় দেখো স্যার 8,443 না স্যার 8,43,750। শিওর? জি স্যার, 8,43,750 দুইবার করলাম, দুইবারই এটা আসলো। আসলে আমি জানি না, মনে হয় না মানে ঠিক হয়েছে। 10 লক্ষ এরকমই কিছু হওয়ার কথা, 1,00,100 এরকম সামথিং হওয়ার কথা। তুমি আরেকবার করো তো ভাইয়া, দুইবার দুই রকম রেজাল্ট আসলে তো হয় না। দেখো তোমার মানে কি হচ্ছে দেখো, 300 স্কয়ার মাইনাস 150 স্কয়ার। আরে এটা a প্লাস b a মাইনাস b সূত্র ফলাইলে তো হয়ে যায়, তাহলে তো সহজ হয়ে যায়। আর এখানে হয় তোমার 300 প্লাস 150 আর এখানে হচ্ছে 300 মাইনাস 150, এটা করলেই তো হয়ে যায়। আর এটা তো কত হচ্ছে 2 দিয়ে গুণ করলে 0.08 এবার করো না কেন, এটা 3 হয়ে যায়। তাহলে এখানে দাঁড়ায় তোমার হচ্ছে 450, তা ওইটাই তো আসে। আর এখানে 300 আর 150, 8,43,000-ই আসে। 150 ডিভাইডেড বাই 0.04 কত হয় 0.08 কত স্যার হয় 8,43,000-ই আসে, 8,43,000 আসতেছে। হ্যাঁ যেটা আছে তাহলে তোমারটা ঠিক আছে, বলো 8,43,750 তাহলে 8,43,750 হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা দাঁড়ায় ত্বরণটা দাঁড়ায়, কিন্তু ত্বরণের মানটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তো ত্বরণের মান যদি আমরা পেয়ে যাই তাহলে এটা আমরা মুছে দেব। জি স্যার দেন। তো 8,43,750, তাহলে এখন যদি আমরা এইটা যদি আমরা করি তাহলে এখন বিসি রেখায় আমরা কি কি দেওয়া আছে সেটা একটু কল্পনা করে নিই যে বিসি রেখায় কি কি দেওয়া আছে। তো বিসি রেখায় আমাদের দেওয়া আছে, বিসি রেখার কথা যদি আমরা চিন্তা করি, বিসি রেখায় কি কি দেওয়া আছে, বিসি রেখায় আগে দেওয়া আছে ইউ দেওয়া আছে, u2 যদি আমরা জাস্ট করে এক্সাম্পল দিই, u2 যদি ধরে নেই এটা, তাহলে u2 আছে 150 মিটার পার হচ্ছে সেকেন্ড। u2 এর মান হচ্ছে v2 মান দেওয়া আছে হচ্ছে 0, আর হচ্ছে তোমার হচ্ছে আমাদের এখানে a এর মান দেওয়া আছে তোমার হচ্ছে কত, a এর মান দেওয়া আছে তোমার হচ্ছে পাইছি 8,43,750 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখান থেকে নিশ্চিত আমরা s2 এর মানটা আমরা বের করে নিতে পারবো। এর তো s1 এর পাইছি, তাহলে এটা কোন সূত্রে অ্যাপ্লাই হবে বলো, এটা কোন সূত্রে অ্যাপ্লাই হবে?
তো এই স্যার সূত্রটা একটাই মানে ওই আগেরটাই তো আগের সূত্রটাই অ্যাপ্লাই হবে। তার মানে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার ইউ স্কয়ার প্লাস মাইনাস টু প্লাস এস টু মাইনাস এস 2as এটা। তাহলে এখানে আমাদের কি দাঁড়ালো? এখানে আমাদের আবার 2as ইকুয়াল টু হবে 2as ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার। তাহলে এখানে আমাদের s দাঁড়াবে s ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই 2a এরকম দাঁড়াবে। ঠিক আছে, এখন মানগুলো পুট করে দাও। মানগুলো পুট করে দিলে আমরা এখান থেকে পাবো। তো ইউ এর মান কত দেওয়া আছে? এখানে ইউ বলতে কত দেওয়া আছে? 150 u2 আর কি, এটা সরি আমাদের একটু ভুল ইয়ে আছে, এটা s2 করে দিই, এটা s2 করে দিই। এখানে আর কিছু না, এটা u2 থাকবে, এটা u2 থাকবে, এটা v2 থাকবে, এটা v2, এটা v2। যাই হোক এরকম করো। তাহলে আমাদের u2 স্কয়ার, এটা আমি মুছে দিলাম। আবার মুছে দিলে আমরা এখন এই সূত্রটা অ্যাপ্লাই করি। তার মানে s2 এর মানটা আমরা পাবো। এটা তার মানে s2 এর মানটা আমরা পাবো এই যে এখানে s2 এর মানটা এটা খেয়াল করো, s2 এর মান আমরা পাইলাম এই অংশটুকু, এটা বাদ, এই অংশটুকু বাদ, খেয়াল করো। তাহলে এখানে s2 আমরা যদি আবার উপরে লিখি যে s2 ইকুয়াল টু আমাদের কত দাঁড়াবে? u2 এর মান কত দেওয়া ছিল? u2 বলতে এই অংশটুকু, u2 মান দেওয়া ছিল তোমার হচ্ছে 150 স্কয়ার, 150 এর উপর স্কয়ার, আর হচ্ছে v2 স্কয়ার মানে হচ্ছে 0, আর এখানে হচ্ছে 2a, 2 ইনটু a এর মান দেওয়া ছিল 8,43,000, 8,43,750 এটা দেওয়া ছিল। তারপরে s2 ইকুয়াল টু কত হবে? 150 ইনটু 150 0.133 কত? 0.133 এখানে 0.133, এটা ঠিক আছে? 0.133 এটা, হ্যাঁ জি স্যার, জি স্যার। তো 0.133 এটা কি ক্যালকুলেটর চাপে কি ঠিক আছে? দেখো ভালো করে। স্যার পৌনঃপুনিক আছে, যাই হোক কোনো গণিক আছে, এটা কি ঠিক আছে 0.13 কিনা পৌনঃপুনিক। আইডন্ট নো, কিন্তু এখানে তো আমার কনফিউশন আছে। যাই হোক আর কি, এত সেকেন্ড দাঁড়ানো, তো এত সেকেন্ড যদি আমাদের যদি হয় তাহলে এখানে সময় লাগতেছে কত? সেটা মিটার হবে না স্যার? এটা হলো সরি, এটা হচ্ছে মিটার হবে, সেকেন্ড তো হবে না, এটা মিটার হবে, এইটা হবে মিটার। তাহলে এই 0.04 আমাদের টোটাল সময়, টোটাল দূরত্ব অতিক্রম করতেছে কত? গুলিটা আমরা যদি s s1 s2 যদি করি, তাহলে এখানে s1 এর মান হচ্ছে 0.04, এখানে 0.04, আর s2 এর মান হচ্ছে আমাদের এই যে 0.133 এরকম দেওয়া আছে। তো কত? এত মিটার। তাহলে এত মিটার মানে কত স্যার মিটার? 0.0133 0.0133 0133 এটা 0.01, আচ্ছা ঠিক আছে 0.01, 0.01 এটা, এটা এখানে পয়েন্ট বসাবো, কত হয় এটা? স্যার 0.533 0533 তাহলে এত কি? 0533 05 জি 05 স্যার 0.0 আচ্ছা 0.0533 0.0533 এরকম আসে। তাহলে এত মিটার। তো এখন বলো তুমি যে প্রবেশ করতে পারবে কিনা? তাহলে এটা দেওয়া ছিল 0.01, তক্তার পুরুত্ব দেওয়া ছিল এটা, আর এটা হচ্ছে 0.05, প্রবেশ করতে পারবে? না স্যার। হ্যাঁ জি স্যার পারবে স্যার, কেমন করে? জি স্যার পারবে। কেমন করে পারবে? আর এটা তো 0.06 বড় না 0.05 বড়? ও স্যার এটা পুরো তো সরি স্যার, তাহলে স্যার বের হইতে পারবে না। বের হতে পারবে না, এটাই তো বোঝা যায় যে বের হতে পারবে না। তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে এখানে তোমার হচ্ছে যেহেতু 0.06, এটা হচ্ছে বড় 0.0533 যে, সুতরাং গুলিটি তক্তার প্রবেশ, তক্তা ভেদ করতে পারবে না। তাহলে আমরা লিখতে পারবো অতএব গুলিটি তক্তাটি ভেদ করতে পারবে না, অতএব গুলিটি তক্তা ভেদ করতে পারবে না, তক্তা ভেদ করতে পারবে না। এটা অ্যান্সার হয়ে গেল, এটা শেষ।
দেখো এখানে কোনো প্রবলেম আছে কিনা। অভিজিৎ, হ্যালো হ্যালো না স্যার, নাই অভিজিৎ। স্যার। হ্যাঁ, জি স্যার, প্রবলেম নাই। তাহলে তো তুমি কি এখান থেকে লার্নিং নিলা আমাকে বলো একটু। ঘ নাম্বারটা আবার কি বলছে দেখো, ঘ নাম্বারে আবার কি বলা আছে একটু খেয়াল করো। ঘ নাম্বারটা একটু পড়ো। ঘ নাম্বারটা আমরা একটু পড়ি, এটা শেষ। তো ঘ নাম্বারে দেওয়া আছে যদি গুলিটি অর্ধেক দূরত্ব গিয়ে 2/3 বেগ হারায় তাহলে সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে কিনা গাণিতিক ভাবে যুক্তি দাও। সেম নিয়মে হবে। যদি বলছে যে গুলিটা এখন আবার উল্টাটা বলছে, এখন আবার বলতেছে যেটা সেটা হচ্ছে যে যদি 2/3 বেগ হারায়, তার মানে এখানে আবারও খেয়াল করে দেখো একটু ঘ নাম্বারের কোশ্চেনটা। এখন আমরা ঘ নাম্বারের কোশ্চেনটা আমরা করছি, খেয়াল করো। ঘ নাম্বারের কোশ্চেনে তোমার বলা ছিল যদি গুলিটি অর্ধেক অর্ধেক দূরত্ব গিয়ে 2/3 বেগ হারায়, অর্ধেক দূরত্ব যাওয়ার পরে সে 2/3 বেগ হারিয়েছে। 2/3 কত? এর 2/3 তার মানে 300 মিটারের 2/3 মানে এখানে বেগটা কত হবে সেটা একটু এখানে না একে 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 রাখো কত হয়। তাহলে এখানে আমাদের হবে এখানে আমাদের হবে 2/3 মানে 300 300 আছে তো নাকি, এখানে কত আছে 300 আছে, 300 এর 2/3 তারপর 2/3 মানে এইভাবে 2/3 মানে 3/2, এটা কাটাকাটি করলে 100, তাই এখানে বেগ কত হবে 200, এখানে কত হবে এখানে বেগ হবে 200 হবে না 200? জি স্যার। কেন আগে যা বেগ ছিল তার 2/3 বেগ হারাইছে, কমে গেছে। হ্যাঁ জি স্যার। এটা হবে। জি স্যার। কেমনে হয়? স্যার যে আগে তো বেগ ছিল মানে ইউয়ান ছিল 300, আর এই বলছে যে বেগটা তো হারাইছে। 2/3 হারাবে। ওরে বাবা, এই বেগটা তো সে হারাইছে, এখানে বেগ অর্ধেক বানাই দিল, এখানে বেগটা হারাই গেছে। এখানে কিন্তু এটা ঠিক না, ঠিক হয়নি, বিকজ অফ এখানে বেগটা হারাইছে। তা হারানো বেগ কতটুকু সেটা আগে তোমাকে বের করতে হবে, হারাইছে বেগ কতটুকু, হারানো বেগ কতটুকু। হারানো বেগ আছে এখানে তোমার হচ্ছে 2/3, তার মানে 300 যা ছিল তার 2/3 হারাই গেছে, তার মানে এটা হারানো বেগ হলো 100। তাহলে বেগ হারাইছে এতটুকু, তাহলে বেগ এখন বর্তমানে আছে কত? আগে তো ছিল 300, তাহলে এখানে বেগ কত আছে? 200 তাহলে 100। তাহলে এখানে বেগ আছে 300 মাইনাস 100, তার মানে এখানে 300 মাইনাস 100, তার মানে এখানে হচ্ছে 200 বেগ আছে। এখানে হলো আসলে বেগ আছে তোমার 200, যেহেতু আগে ছিল 300 এখন কমে গেছে, এখন কমছে হলো 200, তাহলে আছে কত? সরি, এখানে এখানে কমছে হলো 200, কমছে কত? বেগ কমে গেছে আর কি। হারানো বেগ মানে বেগ বেগ হারাইছে কতটুকু? বেগ হারিয়েছে এখানে কতটুকু বেগ হারিয়েছে তোমার হচ্ছে এটা, সরি এটা মনে হয় একটু লেখা অনেক বেশি হবে, বেগ কমে গেছে আর কি, কথায় বেগ কমেছে তোমার হচ্ছে এটা, এখানে মানে হচ্ছে 200, এখানে 200 মিটার পার সেকেন্ড। তাহলে এখন বর্তমান বেগ এই জায়গায় বি বিন্দুতে বেগ কত হবে? তার মানে অবশ্যই বি বিন্দুতে বেগ হবে, বি বিন্দুতে বেগ হ্যালো 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 হ্যালো, হ্যাঁ অভিজিৎ, অভিজিৎ হ্যালো হ্যালো। জি স্যার। আচ্ছা, তো এখানে বেগ কত হবে? কিন্তু এখানে তোমার হচ্ছে টোটাল, কিন্তু বলছে যে এখানে বলেই দিছে যে অর্ধেক দূরত্ব গিয়ে তোমার 2/3 বেগ হয়, তাহলে এখানে তো অর্ধেক দূরত্ব না, এটা তো আমাদের অর্ধেক দূরত্ব হবে, এই ডিসটেন্সটাও চেঞ্জ হয়ে যাবে।
তার মানে 0.03 হবে, কারণ যেহেতু টোটাল দূরত্ব হলো 0.06, তার মানে এখানে হবে 0.03। তাহলে এখানে আসে বি বিন্দুতে বেগ হবে তোমার এখানে টোটাল 100, মানে কত হবে, বি বিন্দুতে বেগ হবে 100 মিটার পার সেকেন্ড। এখানে কি বুঝছো, এই জায়গাটা কি বোঝা জি হয়েছে স্যার। তোমার? জি স্যার। প্রবলেম আছে? আমি আবারও হ্যাঁ বলছি, স্যার। বেগ কমছে কতটুকু, 2/3 কমে গেছে, ওরা তো বলছে বেগ কমে গেছে 2/3। তা আগে যা বেগ ছিল কমছে কতটুকু, বেগ কমছে তার মানে এই যে 200 মিটার পার সেকেন্ড, তাহলে এটা কমে গেছে 200, তাহলে আছে কত, 100, সেই জন্য 100 মিটার পার সেকেন্ড। আর এখানে কত, অর্ধেক দূরত্ব গেছে, কিন্তু বলছি যে অর্ধেক দূরত্ব যাওয়ার পরে বেগ কমে গেছে, তার মানে 0.03 মিটার যাওয়ার পরে কমে গেছে, অর্ধেক দূরত্ব গেছে। তা আমাদের এখানে হলো, এখানে টোটাল v1 টা আমাদের দাঁড়াবে 100, এখানে আমাদের টোটাল v1 টা দাঁড়াবে 100, 100, এখানে খেয়াল করো, এখানে হবে 100 মিটার পার সেকেন্ড। এখন তুমি প্রশ্ন যেটা বলছে যে তাহলে সম্পূর্ণ তক্তাটা ভেদ করতে পারবে কিনা, এখন তোমার এটা আমরা বের করে নেই, সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে কিনা। এখন তুমি এটা তো দূরত্ব দেওয়া আছে এত মিটার, 0.03 মিটার এটা দেওয়া আছে, তাহলে এখান থেকে বিসি এর দূরত্বটা আমরা বের করে নিতে হবে। তো বিসি এর দূরত্ব আমরা বের করলে এটা অর্ধেক যদি হয়, তাহলে বিসি এর দূরত্ব কত, এটা মনে করো আমার এই পর্যন্ত, তাহলে অর্ধেক দূরত্ব বের করছি, তাহলে এটাও 0.03, এটা হবে বিসি এর দূরত্ব হলো 0.03। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বের করে নিতে পারবো, এখান থেকে যে কোনো এক জায়গা থেকে তোমার হচ্ছে ইয়ারা বের করে নাও, মন্দনটা বের করে নাও। মন্দনটা বের করে নিলে কি লিখতে পারবো, যে আমরা জানি v স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এটা যদি হয় v1 স্কয়ার, এটা যদি v1 স্কয়ার হয় ইকুয়াল টু v u1 স্কয়ার মাইনাস 2as1, তাহলে এটা s1 যদি ধরে আমরা ধরে নিই যে এটা s1, তাহলে এখানে কি হয়, এখান থেকে a এর মানটা আমরা বের করে নেব, 2as1 ইকুয়াল টু আমরা লিখতে পারবো v1 স্কয়ার, সরি u1 স্কয়ার, এখানে লিখতে পারবো u1 স্কয়ার মাইনাস হচ্ছে এখানে লিখতে পারবো v1 স্কয়ার, তাহলে এখান থেকে আমরা এ লিখতে পারবো হচ্ছে u1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু s1, এরকম লিখতে পারবো। a এর মানটা বের হয়ে যাবে এখান থেকে, ab রেখা থেকে, কিন্তু এটা আমরা বের করতেছি ab রেখা, ab রেখা থেকে আমরা এটা বের করতেছি। আমরা ইচ্ছা করলে কিন্তু b1 রেখা থেকে, bc রেখা থেকেও কিন্তু এটা বের করতে পারতাম, খেয়াল করো, আমরা বিসি রেখা থেকেও কিন্তু বের করতে পারতাম, তাহলে আরো ইজি হয়ে যেত, বিসি রেখা থেকেও আমরা মন্দনটা বের করে নিতে পারতাম। কেমন কিভাবে বের করে নিতে পারতাম দেখো, এখানেও কিন্তু সবগুলোই দেওয়া ছিল, এখানে এটা হলো আদি বেগ, তাহলে এখানে মনে করো এটা যদি u2 ধরতাম আছি, এটা যদি u2 যদি ধরতাম তাহলে এটা 100 মিটার পার সেকেন্ড, তারপরে হচ্ছে v, এটা যদি v2 ধরতাম, v2 ইকুয়াল টু 0, ঠিক আছে, আর এখানে ডিসটেন্স মানে s2 ইকুয়াল টু দেওয়া ছিল 0.0, তাহলে এখানে আমরা কিন্তু বের করে নিতে পারতাম, এখানে মন্দন, এখান থেকে আমরা মন্দনটা বের করে নিতে পারতাম। তো এরকম আমরা মেথড, তো আমরা এখান থেকে বের করব না, এখান থেকে বের না করে আমরা এখান থেকে বের করব, প্রথমটা থেকে বের করব, কারণ এটা তো একদম ডেফিনেটলি দেওয়া আছে। তো এখান থেকে আমরা বের করে নিলে আমাদের কি হয়, u1 এর মান কত দেওয়া আছে, 3, u1 এর মান কত দেওয়া আছে, u1 এর মান দেওয়া আছে u1 এর মান দেওয়া আছে 300, 300 এর উপর স্কয়ার মাইনাস হলো v1 এর মান কত দেওয়া আছে, v1 এর মান দেওয়া আছে 100, 100 এর উপর স্কয়ার, আর এখানে তোমার হচ্ছে 2 ইনটু s1, 2 ইনটু s1 গেছে তোমার হলো 0.03, তাহলে কত দাঁড়ায়, এর মানটা বের করো ভালোভাবে, কত হয় দেখাবো না, দেখা যাচ্ছে না, 13,33,000, হ্যাঁ 13,33,333, 13 লক্ষ 33,333.333, 13,33,330, 33, 13,33,330.333, 333, আরো 3, আচ্ছা হোক, তো এটা হলো 0.333। আচ্ছা, তাহলে এটা আমাদের এত মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমাদের ত্বরণটা বের হলো, খেয়াল করে দেখো। তো যারা দেখছো তারা এইভাবে দেখো, দেখো এই যে এই পর্যন্ত দাঁড়াবে, এর মানটা বের হয়ে গেল।
তো এখন আমাদের প্রশ্নটা বলছে যে প্রশ্নের লাস্ট অংশটা বলছে যে তক্তা ভেদ করতে পারবে কিনা। তা আমাদের এইটা তো জানাই আছে যে এই পর্যন্ত আছে যে বিসি এর মানটা আমরা বিসি থেকে S2 টা বের করলে আমাদের বের হয়ে যায় যে তক্তাটা ভেদ করতে পারবে কিনা। A এর মানটা আমাদের একটু আমাদের এখানে দরকার। এর মানটা থাক আপাতত, হ্যাঁ এখানে A মানটা একটু মনে রাখার চেষ্টা করবা। তাহলে বিসি থেকে আমরা বিসি রেখা থেকে আমরা কি পাই সেখান থেকে আমরা একটু লক্ষ্য করি যে বিসি রেখা থেকে কি পাচ্ছি। বিসি রেখাতে কি কি দেওয়া আছে? বিসি রেখাতে আমাদের দেওয়া আছে তোমার হচ্ছে আদিবেগ দেওয়া আছে। এখানে এখানে আমরা যদি U2 আমরা যদি কল্পনা করি তাহলে U2 আমাদের কত দেওয়া আছে 100 মিটার পার সেকেন্ড স্কয়ার, 100 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। আর আমাদের V কত দেওয়া আছে? V দেওয়া আছে আমাদের হচ্ছে 0, V2 আমাদের এখানে 0 দেওয়া আছে। আর এর মান দেওয়া আছে আমাদের হচ্ছে এর মান কত? 13,33,333 333 দশমিক আবার 333 কি কাহিনী আছে এত মিটার পার সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই সূত্র থেকে S2 টা বের করে নিতে পারবো। এই সূত্র থেকে আমরা S2 টা বের করে নিতে পারবো। বলো এই সূত্র থেকে S2 টা বের করে নিতে পারবো? জি স্যার। ওইটা বের করে দাও। তাহলে এখান থেকে আমরা জানি S2 তো দেওয়াই আছে। না S2 এখানে 0.03 হবে না তো, এটা 0.03 হবে না। কি কারণে 0.03 হবে না? কতটুকু ভেদ করে প্রবেশ করবে তা তো আমরা জানি না। জি স্যার। আমি এটা স্যার বাই করে নিব না, বাই করে ফেলতে পারবো তাই না? তাহলে আমাদের S2 টা বের করো। আমাদের S2 টা কত হয়? আমাদের হচ্ছে S2 ইকুয়াল টু হচ্ছে সরি এখানে আমাদের বের হলে আমাদের হয় B2 স্কয়ার ইকুয়াল টু U2 স্কয়ার মাইনাস হচ্ছে যেহেতু মনে হচ্ছে 2AS1S2 এটা হয়। তাহলে আমাদের এখান থেকে যদি বের করে নেই সূত্র যদি বের করে নেই তাহলে S2 2AS2 ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে 2AS2 মানে U2 স্কয়ার মাইনাস হচ্ছে V2 স্কয়ার ডিভাইডেড বাই এটা যদি একবারে করে নেই তার মানে আমরা 2a টা আমরা এখানে নিচে নামিয়ে নিয়েছি। তাহলে 2a টাকে নিচে নামিয়ে নিয়েছিলাম আমাদের এখানে 2a। এখন পরে মানগুলো বসায় দাও তাহলে দেখো কত হয়। তো মানগুলো বসায় দাও এখানে তাহলে কত হয় দেখো 3.75 into 10 inverse 3। আচ্ছা যাই হোক আমি একটু দেখি এই পর্যন্ত কত কত আসে এই পর্যন্ত। হ্যাঁ তো S2 ইকুয়াল টু আমাদের আসে U2 এর মান কত আসে? U2 এর মান আমাদের কত? যাই হোক তুমি তো পড়ছোই তো করে দেখো কত আসে বলছিলা ভালো করে দেখো। 3.75 into 10 inverse 3। 3.75 into 10 inverse 3। ইনভার্সের মানে জানো? ইনভার্সের মানে জানো? ইনভার্সটা যদি নিচে এখানে মাইনাসটা যদি নিচে থাকে এখানে দেখো এখানে মাইনাসটা যদি স্যার সূচকের নিয়ম অনুযায়ী ভাগ হয়ে যাবে, মানে ভাগ হয়ে যাবে। সূচকের নিয়ম অনুযায়ী এটা ভাগ হয়ে যাবে। তার মানে এখানে ভাগটা হয়ে যাবে তোমার হলো 1000 ভাগ হয়ে যাবে। তাহলে আমি আরো 3টা ঘর পরে শূন্যটা বসাইতে পারবো। তার মানে এই 3.75 থাকবে। আমি ধরো আরো 3টা শূন্য বসালাম 1 2 তার 2টা শূন্য 1 2 আরেকটা শূন্য। তারপর 3 এর পরে তোমার যে দশমিকটা এখানে ছিল 1 ঘর 2 ঘর 3 ঘর তার মানে এইখানে দশমিকটা বসবে। তাহলে এখানে এরকম মানে 0.00375 তার মানে S2 দেওয়া আছে যে তোমার হচ্ছে এত মিটার। S2 টা তোমার হচ্ছে এত মিটার। তাহলে এখন বলো যে এটা প্রবেশ করতে পারবে কিনা? স্যার বের হইতে তো পারবে না। হ্যাঁ বের হইতে তো পারবে না। বের হতে পারবে না। জি না, এটা বের হতে পারবে না কারণ হচ্ছে S1 এবং S2 যদি আমরা যোগ করি S1 প্লাস S2 যদি যোগ করি S1 এর মান আমরা পাচ্ছি কত? S1 এর মান তো 0.03 দেওয়া ছিল। তার মানে এখানে 0.03 দেওয়া ছিল। আর S2 মান হচ্ছে তোমার হচ্ছে 0.00375 0.00375। তোমার অঙ্ক মনে হয় কোথাও সামথিং কোথাও রং আছে। তোমার আমার যতটুকু ধারণা তুমি এই জায়গায় কোনো ক্যালকুলেশন করতে ভুল করছো।
আরেকটা দেখে নিই। কোথাও সামথিং রং মানে করছো, কারণ হচ্ছে এই তো এই, বন্ধন বন্ধন বেড়ে গেছে না, তো বন্ধন বেড়ে গেছে, তাহলে তো অঙ্ক ঠিকই আছে, নট প্রবলেম। তা অঙ্ক ঠিকই আছে, মানে বের করতে পারবে না, তো অঙ্ক কোনো সমস্যা নেই। তোমার ক্যালকুলেশন যদি, ইফ ইউর ক্যালকুলেশন ইজ রাইট, দ্য ম্যাথ ইজ কারেক্ট, তাহলে এখানে আমাদের কত আসে, যোগ করে দেখো কত আসে এটা। the 0.03375 জিরো 0.03375 33, হ্যাঁ জি স্যার 3375 এটা। তাহলে এটা তো বোঝা যাচ্ছে যে তোমার এত, তাহলে এটা তো 0.06, তাহলে তো যাবেই না, মানে আর অল্প একটু যাবে, বোঝা যাচ্ছে যে আর অল্প একটু যাবে, ফেলে যাবে, ঠিক না? জি স্যার কারণ জি স্যার 0.06 তার সঙ্গে এই যে একটু গেছে, ধরো অল্প একটু গিয়ে থেমে যাবে, এই হলো ব্যাপার। তো অঙ্ক শেষ, এই পর্যন্ত আমাদের অঙ্ক স্যার কমপ্লিট। গুলো স্যার বাসা বসে ট্রাই করে, যদি না পারি স্যার তাহলে আপনাকে বলবো। হ্যাঁ বলো। হ্যালো। স্যার আর গুলো স্যার বাসা বসে ট্রাই করি, তারপর যদি না পারি তাহলে আপনাকে বলবো। আচ্ছা, খরগোশের অঙ্ক তো পারবাই, জি স্যার ওটা করবো। খরগোশের অঙ্ক পারবা না? জি স্যার। আচ্ছা, 4 নাম্বার পারবা? স্যার 4 নাম্বার স্যার গ নাম্বারটা পারছি। গ নাম্বার পারছো? জি স্যার। ও, ঘ? স্যার দাঁড়ান স্যার কোশ্চেনটা একবার দেখে নিই। আমি তোমাকে 4 নাম্বারের টেকনিকটা একটু ধরাই দিই। টেকনিকটা ধরাই দিলে তুমি যদি পারো, আমি জাস্ট টেকনিকটা বলবো, এরপরে আর কিছু বলবো না। নট নেসেসারি যে টেকনিক ছাড়া অন্য কিছু বলার, এখানে জরুরি কিছু দরকার আছে। তা আমি অঙ্কগুলো একটু টেকনিকটা ধরাই দিই, তাহলে তুমি পারো কিনা আমি দেখি। এটা আছে একটা বস্তু, গ নাম্বারটা আমি করে দিচ্ছি না, তো এটা আছে, তো এই এখানে একটা বস্তু আছে, খেয়াল করো, এইখানে একটা বস্তু আছে, তো এটা হলো গ্রাউন্ড, এটা হচ্ছে তোমার হচ্ছে গ্রাউন্ড, এই যে এটা হচ্ছে তোমার গ্রাউন্ড, মানে হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। তো এই বস্তুটা তোমার এখান থেকে এটা দূরত্ব দেওয়া আছে তোমার হচ্ছে 120 মিটার, দ্যাট মিন্স এখান থেকে এই বস্তুটা এই দূরত্ব দেওয়া আছে 120 মিটার, 120 মিটার এটা দেওয়া আছে, ঠিক আছে? এটা হলো এ, আর এটা হলো তোমার বি। হ্যালো, হ্যালো। জি স্যার। তো আমি অঙ্কটা জি তোমার স্যার। হচ্ছে, ভূমি ছাড়া বস্তুতে মিলিত হবে কি, গাণিতিক বিশ্লেষণের মতামত দাও। তো এখন ভূমি ছাড়া বস্তুতে মিলিত হবে কিনা, এখন এখানে দেওয়া আছে 96.8 এত মিটার বেগে খাড়া উপরের দিকে ছুটে আছে, তার মানে এখানে ইউ ইকুয়াল টু কত দেওয়া আছে, ইউ ইকুয়াল টু দেওয়া আছে 19.6, এখানে 19.6 মিটার পার সেকেন্ড, ভি এখানে তো 0 নেই, তাহলে এখানে এই বস্তুটার নামতে কত সময় লাগতেছে, এই বস্তুটা সেটা ক্যালকুলেশন করতে হবে। এখানে জাস্ট কৌশলটা কি অবলম্বন করতে হবে, আমি একটু টেকনিকটা শিখাই দিই। কৌশলটা হবে এরকম যে টেকনিক এটা, তো পি সি এল আই টি, আর টেকনিকটা হবে যে এই বিন্দুটা ভূমিকে পতিত হতে কত সময় লাগতেছে, এই বস্তুটি ভূমিতে পতিত হতে কত সময় লাগে, ভূমিতে পতিত হতে কত সময় লাগে, আর ভূমিতে হতে কত সময় লাগে সেটা নির্ণয় করো, কত সময় লাগে এটা নির্ণয় করতে হবে, এটা কি করতে হবে, নির্ণয় করতে হবে। নির্ণয় করার পরে কি করতে হবে, এখন দেখতে হবে যে এই বস্তুটা কি প্লাস ইউ প্লাস জিডি সূত্র না? হ্যাঁ, ভি প্লাস ইউ প্লাস মানে ভি ইকুয়াল টু কোন জিডি সূত্র সূত্র না? হবে, এখানে হবে কত সময় লাগছে এটা নামতে, তাহলে এখানে আমরা আমরা ভি ইকুয়াল টু কি, ইউ প্লাস জিটি, এটা বললেই হবে, প্লাস প্লাস মাইনাস হবে না, মাইনাস জি জিডি থেকে নামছে, তাহলে এখান থেকে টি এর মানটা আমাদের বের করে নিতে হবে, মানে এই ও প্লাস সূত্রটাতে ভি এর মান দেওয়া আছে, ভি এর মান আমাদের দেওয়া আছে 0, আর ভি এর মান কত দেওয়া আছে 0 নাকি, সরি এটা তো আদি ব্যক্তি, আদি ব্যক্তি স্থির, এখানে ভিটা 0 না, এখানে ভি, সরি এখানে ভিটা 0 না, এখানে খেয়াল করো, এখানে ভিটা 0 নয়, এখানে ইউটা 0, কারণ এখান থেকে সে যাত্রা করতেছে, দেখো রেখাটা জাস্ট এরকম, কিন্তু রেখাটা হচ্ছে এটা এ এটা বি, তাহলে আমাদের আদি ব্যক্তি প্রথমটাকে ধরতে হয়, আদি ব্যক্তি কাকে ধরতে হয়, প্রথমটাকে ধরতে হয়, প্রথমটাকে, তাহলে প্রথমটাকে ধরলে ভি এর মান তো 0, এখানে ইউ এর মান 0 হয়ে যাবে, তাহলে এখানে ভি এর মান কত, ভি এর মান আমরা কিন্তু এখানে জানি না, তো
তো ভি এর মান জানি না। তাহলে স্যার এস ইজ ইকুয়াল টু ভিটি দিয়ে করা যায় তো? হ্যাঁ, এস ইজ ইকুয়াল টু ভিটি যে সূত্রটা আছে ওইটা দিয়ে করা যায় না? এস ইজ ইকুয়াল টু ভিটি। জি স্যার। এস ইজ ইকুয়াল টু ভিটি, এটা তো সমবেগ না, এখানে ত্বরণ আছে তো। সমবেগের সূত্র শুধুমাত্র এটা ছাড়া ব্যবহার করা যায় না। এস ইজ ইকুয়াল টু ভিটি, এটা অনলি শুধুমাত্র সমবেগের সূত্র। এটা সমবেগ, যেখানে ত্বরণ থাকে না সেই সূত্র ব্যবহার করতে হয়, এছাড়া অন্য কোনো সূত্র ব্যবহার করা যায় না। রিমাইন্ড ইউ, ভালোভাবে খেয়াল করো, এস ইজ ইকুয়াল টু ভিটি শুধুমাত্র সমবেগ থাকলে ব্যবহার করা যায়, অন্য কোনো সূত্রে ব্যবহার করা যাবে না। তাহলে এখানে কি হবে, যদি এটা করি তাহলে তো আমাদের হয়, বা আর তো কিছুই লাগে না। এখানে এইচ ইকুয়াল টু আমাদের এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, এই সূত্র ব্যবহার করলে তো হয়ে যায়। আচ্ছা এটাও তো হয়। হয় না? হয় কি না? জি স্যার। তো ইউ এর মান তো 0, এখানে ইউ এর মান 0, জি স্যার। তার মানে এখানে এস এর মান কত দেওয়া আছে, এখানে আমাদের এখানে দেওয়া আছে আমাদের হচ্ছে 250, তার মানে 120 এখানে দাঁড়ায়, এটার মান তো 120 দেওয়া আছে। ইউ এর মান হচ্ছে 0, আর এখানে হাফ, এখানে জি এর মান দেওয়া আছে 9.8, আর এখানে টি স্কয়ার বলতে এখানে টি স্কয়ার থাকে, এটা কাটলে আমাদের হচ্ছে 4.9 দাঁড়ায়। তাহলে আমাদের এখানে কত হয়, 4.9 টি স্কয়ার ইকুয়াল টু 120, এটা দাঁড়ায়। তাহলে এখানে হচ্ছে টি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 120 ডিভাইডেড বাই 4.9। তাহলে এটাকে যদি টি যদি রুট ওভার করে দেই, তাহলে রুট ওভার করলে যা হয় সেটাই হবে সময়। এ থেকে বি বিন্দুটা নামতে কত সময় লাগতেছে সেটা বেরিয়ে যাবে। কত লাগে? এই টি1 ধরি, এটা টি1 স্যার ধরে কত বাইজা হয়? গেছে স্যার। হ্যাঁ কি কয় সেকেন্ড লাগবে? স্যার বাইজা গেছে। হ্যাঁ স্যার একটুখানি। কি বাজে গেছে? স্যার একটু টাইম লাগবে স্যার। কেন? তো নেটওয়ার্ক। 120 বা 4.9 বলো। এবার ঠিক আছে। হ্যাঁ হ্যালো, 120 ভাগ 4.9 ভাগ করে যাওয়া হয়, 22 কত হয়? স্যার একটুখানি। যাও তাড়াতাড়ি করো, এটা তো খুব স্যার 1.56। হ্যাঁ 1.56। কেন এটা 1.56 হবে? 120 ডিভাইড বাই 4.9 ভাগ করে রুট ওভার করো। অবশ্যই। স্যার 4.948। হ্যাঁ স্যার 4.949। 4. স্যার স্যার করছি স্যার, একবারে আসছে 4.9495 এর। আচ্ছা 4.95 সেকেন্ড লাগবে এটা। তো এত সেকেন্ড যদি তোমার লাগে, তাহলে এখন আমরা কি করলাম, এই বস্তুটি ভূমিতে পতিত হতে কত সময় লাগে সেটা নির্ণয় করলাম, এই যেটা নির্ণয় করলাম। এখন এই যে এই বস্তুটা ভূমিতে পতিত হতে কত সময় লাগলো, এরপর আমরা বি বস্তুটার ক্ষেত্রে যদি বি বস্তুটা ছুঁড়ে দিছে উপরে, তাহলে ভূমিতে মিলিত হবে কি না, বি বস্তুটা এখানে গিয়ে বি বস্তুটা এ তে গিয়ে আবার বি তে ফিরে আসতে পারে কিনা সেটা একটু খেয়াল করতে হবে। তাহলে এই সময়টা বের করতে হবে। তাহলে বি বস্তুটা যে এখান থেকে গিয়ে আবার ফিরে আসতে পারে কিনা সেই টাইমটা নির্ণয় করতে হবে। সেই টাইমটা আমরা নির্ণয় করে নিই। তো টাইমটা নির্ণয় করলে কত লাগবে দেখো, তাহলে এখান থেকে টাইম নির্ণয় করলে আমাদের কত লাগবে। তাহলে আমাদের এই বস্তুটা ভূমিতে পতিত হতে সময় লাগবে, এই বস্তুটা আমাদের পতিত, এই বস্তুর টাইম কত লাগতেছে পতিত হতে, এই বস্তুর সময় লাগতেছে, টাইম লাগতেছে তোমার হচ্ছে 4.95 এত সেকেন্ড লাগতেছে, এটা লিখে রাখলাম। তো বি বস্তুটা উপরে উঠতে কত সময় লাগবে সেটা আগে দেখি, বি বস্তুটা উপরে উঠতে কত সময় লাগবে, মানে বি থেকে এ তে যেতে সময় লাগবে। তো বি বস্তুর বি থেকে এ তে যেতে সময় কত লাগে, বি থেকে এ তে যেতে সময় কত লাগে,
ইতে যেতে সময় কত লাগে সেটা বের করবো। কত লাগবে সময়টা বের করলে এখানে তো বি এর আদিবেগ দেওয়া আছে, এখানে দেওয়া আছে ইউ এর মান দেওয়া আছে মনে করো 19.6, এখানে দেওয়া আছে 19.6 মিটার পার কথা বলছি। তাহলে এখানে এইতে শেষ বেগ কত হবে? শেষ বেগ তো ভি ইকুয়াল টু 0 হবে, তাই না? এইচ এর মান তো দেওয়া আছে 120 মিটার উঁচুতে উঠতে হবে। তাহলে এখানে কি হবে? এটা দেওয়া আছে, তাহলে এখান থেকে কি হবে? সময় কত? এখানে আমাদের আর কিছু না জানলেও হবে। এখানে আমাদের দেখো এখানে এখানে এই সূত্র ফিরলেই হয়। v ইকুয়াল টু কত হয়? h এর মানটা না জানলেও আমাদের এখানে করা সম্ভব। কিভাবে করা সম্ভবটা দেখো আমাদের। v ইকুয়াল টু u মাইনাস gt করলেই আমাদের হয়। কারণ v এর মান u এর মান দেওয়া আছে, g এর মান t এর মান তো এমনি, h এর মানটা আমাদের এখানে প্রয়োজনই নেই। নো নিড টু অ্যাপ্লাই, এখানে প্রয়োজনই নেই। তো এখানে প্রয়োজনীয় সময় কত দেওয়া আছে? তাই এখানে আমাদের gt ইকুয়াল টু আমরা লিখতে পারবো u মাইনাস v লিখতে পারবো। তাহলে এখানে আমাদের হচ্ছে t এর মানটা আমরা পাবো u মাইনাস v বাই ডিভাইডেড বাই g। তাহলে এখানে t এর মান, এটা যদি t এর মান যদি আমরা পাই, তাহলে u এর মান কত দেওয়া আছে? u এর মান দেওয়া আছে 19.6 আর v এর মান তো 0, আর এখানে ডিভাইডেড g এর মান হচ্ছে 9.8। ভাগ করলে কত হয়? হ্যালো অভিজিৎ, হ্যালো 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 হ্যালো। হ্যাঁ অভিজিৎ, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো অভিজিৎ, হ্যালো। স্যার 2 স্যার কত আছে? 2। তার মানে এটা হচ্ছে 2 হলো 2 মিনিট 2 সেকেন্ড। তে উপরে যাইতে যদি সময় লাগে 2 সেকেন্ড, তে নিচে নামতে সময় লাগে 2 সেকেন্ড। তে বি বস্তুর উড্ডয়ন কাল কত? তাহলে আমাদের বি বস্তুর উড্ডয়ন কালটা আমরা এখান থেকে পেয়ে যাব। তো বি বস্তুর উড্ডয়ন কাল হলো 4 সেকেন্ড। বি বস্তুর উড্ডয়ন কাল তোমার হচ্ছে 2 সেকেন্ড, 2 সেকেন্ড, তাই না? তার মানে জি স্যার 2 ইনটু 2, তার মানে 4 সেকেন্ড। তাহলে এখানে তুমি এখন হিসাব করো যে এটা আগে পড়ে গেছে, তার মানে এই বি বস্তুটা উপরে পৌঁছায় গিয়ে আবার ফিরে আসে, সময় লাগছে 4 সেকেন্ড। আর আগেরটা তোমার হচ্ছে এই বস্তুর টাইম লাগছিল, পড়তেই সময় লাগছিল হলো তোমার হচ্ছে স্যার উপরে। তাহলে কোথায় মিলিত হবে এখন বলো? 4.94। আর স্যার নিচেও মিলিত হবে আর উপরেও মিলিত হবে, মানে মাটিতে পড়ার আগেও মিলিত হবে, আবার মাটিতে পড়লে তো মিলিত হবেই। মাটিতে পড়ার আগে কিভাবে মিলিত হবে? স্যার ও তো স্যার এই বস্তু তো 4.95 সেকেন্ড লাগছে পড়তে, আর ও তো স্যার উপরে উঠে নামতে। এই বস্তুটা তোমার হলো পড়তে সময় লাগছে 9.4 সেকেন্ড সময় লাগছে। এই বস্তুটা পড়তে সময় লাগছে 4.95 সেকেন্ড, মানে এর পড়ে গেছে। এই বস্তুটা তোমার হলো পড়ে নাই, তার মানে এই বস্তুটা এইখানে কোনো এক পজিশনে আছে, ঠিক আছে? তো জি স্যার মিলিত হবে কোথায়? এই বস্তুটা 4.4 সেকেন্ড মনে করো এখানে আছে, এই বস্তুটা 4 সেকেন্ডে তো পড়েই গেছে, এই বস্তুটা 4 সেকেন্ডে পড়েই গেছে। তো কোথায় তোমার হচ্ছে ইয়ে হবে বলো? তাহলে স্যার মিলিত হবেই না। হ্যাঁ, তাহলে তো স্যার মিলিত হবে না। তাহলে তো মিলিত তো হবেই না, তাই না? বলছে যে ভূমি ছাড়া বস্তুটা মিলিত হবে কি? জি ভূমি স্যার ছাড়া বস্তুটা মিলিত হবে না, তার মানে এই তো আগেই পড়ে গেছে, এই যে বস্তুটা গিয়ে ফিরে এখানে পড়ে আসছে, এই তো পড়েই নেই, তাহলে ভূমি ছাড়া মিলিত হয় কি? ঠিক কিনা? জি স্যার ভূমি ছাড়া মিলিত হবে? জি স্যার ভূমি ছাড়া মিলিত হবে না। না স্যার। তাহলে এখানে আমরা বলতে পারবো
যে আসলে যেহেতু তোমার হচ্ছে 4.95 গ্রেটার দেন হচ্ছে 4 সেকেন্ড, এটা অতএব বস্তুদ্বয় ভূমি ছাড়া মিলিত হবে না। বস্তুদ্বয় ভূমি ছাড়া মিলিত হবে স্যার না। বলো স্যার এমবি স্যার শেষের দিকে মানে কার একটুখানি বেশি আছে স্যার আমার মিলিত হবে না, আমারও মানে মোটামুটি শেষ। তো এই পর্যন্তই তোমার আপাতত ট্র্যাক বাকি অংশ। আমি স্যার ট্রাই করবো, যদি না পারি স্যার বলবো পরে ক্লাসে ফিজিক্সের। আচ্ছা শোনো, তোমার কাছে 1 মিনিটের একটু কথা আছে যেটা, তো তুমি যেহেতু স্যার বলেন স্যার। এবারে গুড স্টুডেন্ট আই থিঙ্ক সো, আমি মনে করি তুমি অনেক ভালো একজন ছাত্র। তো তোমার অঙ্কগুলা আসলে এইভাবে না করলে, এই নিয়মে না করা পর্যন্ত তোমার হচ্ছে তুমি পারবে না। তো সো আমি আশা করি যে তোমার স্যার অঙ্কগুলো আসলে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা থাকতে হবে। ফিজিক্সের অঙ্ক করতে গেলে তোমার হচ্ছে মাথা একটু মানে ঠান্ডা রাখে তোমার হচ্ছে করতে হবে আর কি, আর কিছু না। যদি তুমি মাথা ঠান্ডা রাখে না করো, চিত্র না আট করে করে করলে, চিত্র না আট করে করলে অঙ্ক পারবা না, এটা গ্যারান্টি দিলাম আমি তোমাকে। জি স্যার। তো এরপর থেকে তুমি করার চেষ্টা করবে। থ্যাংক ইউ স্টুডেন্ট, তোমরা যারা আছো, যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই বুঝতে পারবা যে আসলে ফিজিক্সের অঙ্কগুলো আসলে খুব কঠিন না, এগুলো একটু সহজ অঙ্ক। তো একটু প্র্যাকটিস করলেই হয়, আর ছবি আর্ট করে করলে আমাদের কাছে মনে হয় যে খুব ইজি হয়ে যাবে। তোমরা যদি মনে করো যে যদি কোনো হেল্প টেল্প লাগে, তোমাদের প্রয়োজন হয়, তাহলে আমাকে অবশ্যই আবার জানাবা। অভিজিৎ, তুমি স্পেশালি যদি কোনো প্রয়োজন হয় আমাকে তো অবশ্যই জানাবে। হ্যাঁ, থ্যাংক ইউ, জি স্যার। থ্যাংক ইউ।